আমি তো ওয়ান পিস আমিন ভাই। থ্যাংক ইউ। সবাইকে স্বাগতম। আজকে আমরা বিজয় গাথার অনুষ্ঠানে এসেছি। আজকে একটা ছুটির দিন আপনাদের। আপনাদের সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও স্বাগতম। আমাদের আজকের অনলাইন আলোচনার বিষয় সংকুচিত শ্রমবাজার, দারিদ্র্য ও রাজনৈতিক অস্থিরতা। আমাদের সাথে আছেন বাংলাদেশ আওয়ামী লীগের ত্রাণ ও সমাজ কল্যাণ সম্পাদক মোহাম্মদ আমিনুল ইসলাম আমিন, এবং আপনাদেরকে জানিয়ে রাখছি আমাদের সাথে কিছুক্ষণ পরে যোগ দিবেন সিনিয়র সাংবাদিক নজরুল কবির। তিনি একটি ব্যক্তিগত কাজে আটকে যাওয়া, একটু দেরি হচ্ছে তার যোগ দিতে, বাট উনি যোগ দিবেন। আপনারা জানেন যে আমরা এমন একটা সময়ের মধ্য দিয়ে যাচ্ছি যেখানে অর্থনীতির ভাষা আর শুধু সংখ্যায় সীমাবদ্ধ নেই সত্যিকার অর্থে। আমাদের নিজেদের যাপিত জীবনে প্রতিদিনই কোনো না কোনো ভাবে অর্থনীতির যে প্রভাব সেটা পড়ছে, এবং বিশ্বব্যাংক বলছে যে 2025 সালে বাংলাদেশে নতুন করে 30 লক্ষ লোক দারিদ্র্য সীমার নিচে চলে যাবে। এরকম যখন পরিস্থিতি, এবং মাত্র আমরা মে দিবস পালন করেছি, তখন এই সব পরিস্থিতি নিয়ে কি ভাবছেন আমাদের রাজনীতিবিদরা এবং তারা কি চোখে দেখছেন বাংলাদেশের বর্তমান পরিস্থিতি, সে নিয়ে আলাপ করার জন্য আজকে আমরা আমিন ভাইয়ের সাথে যুক্ত হয়েছি। কেমন আছেন আমিন ভাই? অনুষ্ঠানে স্বাগতম। থ্যাংক ইউ, আপনাকেও স্বাগতম। আপনার মাধ্যমে আপনার এই অনুষ্ঠানে সম্মানিত দর্শক যারা দেশে এবং বিদেশি অনুষ্ঠান দেখছেন সবাইকে শুভেচ্ছা। ধন্যবাদ আমিন ভাই। আপনারা তো একটা রাজনৈতিক অস্থিরতার মধ্য দিয়ে গেলেন এবং পুরো দেশ সেই রাজনৈতিক অস্থিরতার রেশে ভুগছে, এবং 5ই আগস্টের রাজনৈতিক পট পরিবর্তনের পরপরই আমরা দেখছি আমিন ভাই যে গার্মেন্টস সহ নানা উৎপাদনমুখী শিল্প কারখানা বন্ধ হয়ে গিয়েছে এবং লাখ লাখ শ্রমিক ছাঁটাই হচ্ছেন। বিশেষ করে নারী শ্রমিকরা দারুণ একটা সংকটের মুখোমুখি হয়েছেন। এই যে রাজনৈতিক অস্থিরতা, বিনিয়োগ হ্রাস, গণতন্ত্রের সংকোচন, এগুলো সবই তো আজকে দেশের সার্বিক পরিস্থিতি। এই সংকটে তরুণ, মধ্যবিত্ত, কৃষক, দিনমজুর সকলেই কোনো না কোনো ভাবে বেঁচে থাকার একটা পথ খুঁজছে। আপনার কাছে আমার প্রথম জানতে চাও, আমি আসলে প্রশ্ন করি না, সত্যিকার অর্থে আমরা এটা আলোচনা করি, কারণ বিভিন্ন অল্টারনেটিভ মিডিয়ার মাধ্যমে আমাদের কাছে সকল তথ্যই আসে। মূল মিডিয়া যেহেতু বন্ধ ইউনূস সরকারের কারণে, আমরা অল্টারনেটিভ মিডিয়াতে যেসব তথ্য পাই সেগুলো যাচাই বাছাই করে আমরা দেখতে পাচ্ছি, এবং তার পরিপ্রেক্ষিতে আমি আপনাকে বলছি যে 113টা গার্মেন্টস বন্ধ হয়ে গিয়েছে, যার মধ্যে 70টি বন্ধ হয়েছে 5ই আগস্টের পরে। শুধু বেক্সিমকো বন্ধ হওয়ার কারণে 40,000 শ্রমিক বেকার হয়ে গিয়েছে। কিন্তু সরকার বলছে অর্থনীতি স্থিতিশীল, এবং তারা নানা ধরনের সামিট টামিট করে একদম সয়লাব করে ফেলছে। এই যে শ্রমবাজার সংকুচিত হয়ে যাচ্ছে, কর্মসংস্থান হ্রাসের একটা চিত্র আমরা দেখতে পাচ্ছি, এটা কি আমিন ভাই আপনার কাছে মনে হচ্ছে সাময়িক, না এটা একটা দীর্ঘমেয়াদী প্রভাব রাখবে দেশে? ধন্যবাদ আফসানা লোচন আপনাকে। আহ, আসলে আপনি এই মুহূর্তে বাংলাদেশের মানুষের জন্য এমন একটি অতি প্রাসঙ্গিক বিষয়ের অবতারণা করেছেন যেটি বোঝার জন্য আমার মনে হয় রকেট সায়েন্টিস্ট হওয়ার কোনো প্রয়োজন নেই। আপনি একজন রাজনৈতিক কর্মী, রাজনৈতিক নেতা, ইকোনমিস্ট এবং গ্রামের কৃষক অথবা কারখানার শ্রমিক, যাকে প্রশ্ন করেন আপনি দেখবেন তার প্রশ্নের উত্তরের মাঝে আর সরকারের পিআর যারা চালাচ্ছেন তাদের বক্তব্যের মাঝে একটা যোজন যোজন পার্থক্য আপনি দেখতে পাবেন। এই দখলদার সরকারের যারা আছে তারা মনে করে যে পিআর দিয়ে হয়তো নোবেল যেমন পাওয়া যায়, ঠিক পিআর করে হয়তো বাংলার মানুষকে সুখেও রাখা যায়, কিন্তু বাস্তবতা তা নয়। বাংলাদেশের মানুষ আজকে কি ভয়ঙ্কর কষ্টের মধ্যে দিনাতিপাত করছে সেটি একটু কান পাতলে বোঝা যায়। আপনি যেমনটি শুরু করেছিলেন যে গার্মেন্টস শ্রমিক, বিশেষ করে নারী শ্রমিক, এই প্রসঙ্গে আপনাকে একটা বিষয় স্মরণ করিয়ে দিই। একজন গার্মেন্টস বিজিএমের একজন কর্তা, যিনি বেশ কয়েকটি গার্মেন্টসের সাথে সম্পৃক্ত, তিনি মাস তিনেক আগে একটা টক শোতে এসে প্রচন্ড আক্ষেপ কষ্ট নিয়েই একটা কথা বলেছিলেন, যেটি যে কোনো মানুষের হৃদয় ছুঁয়ে যেতে পারে। তিনি বলেছিলেন যে গাজীপুরে আজ সবজির দামের চেয়ে সস্তা হচ্ছে নারীদের শরীর। আফসানা, আপনি বোঝার চেষ্টা করুন মানুষের কি ভয়ঙ্কর কষ্টের মধ্যে দিনাতিপাত করছে। এবং আপনি যদি এই দখলদার ইউনূস সরকারের প্রতিদিনের যে ভাষ্য বা পিআর অথবা তারা বোস্ট করে যে অপপ্রচারগুলো চালাচ্ছে সেগুলোর সাথে যদি বাস্তবতা মেলান,
আপনি দেখেন যে কোনো মিল পাবেন না। ধরেন আমি যদি আহ, আহ, তাদের যে শ্বেতপত্র প্রকাশ কমিটি দেবপ্রিয় বাবুকে যেটা প্রধান করে তিনি করেছিলেন সেটার কথা যদি আমি বলি, সেখানে তিনি বলেছেন প্রতি বছর $16 বিলিয়ন পাচার হয়েছে। আবার দুবাইতে গিয়ে ডক্টর ইউনূস বলেছেন প্রতি বছর $17 বিলিয়ন পাচার হয়েছে। এখন আমি যদি ইন অ্যাভারেজ একটা রেট করি ডলারের, তখন ছিল 75, 80, এখন 120, 30 এরকম। তাহলে মাঝামাঝি যদি $1 100 দিয়ে গুণন করি, তাহলে দেখা যাবে 17 বিলিয়ন মানে 1,70,000 কোটি টাকা। আপনি দেখুন, আওয়ামী লীগ ক্ষমতায় আসলো 2009 সালে। 9, 10, 11, 12 এই 4 অর্থ বছরে কিন্তু আমাদের বাজেটই 1,70,000 কোটি টাকা ছিল না। কিন্তু তারা অনায়াসে বলে বেড়াচ্ছে যে সেখানে এরকম অর্থ শুধু পাচারই হয়েছে। আচ্ছা, এখন আরেকটি কথা দখলদার ইউনূস খুব পারঙ্গমতার সাথে বলে বেড়াচ্ছেন যে গত 15 বছর এদেশে চুরি যারা কিচ্ছু হয়নি, কিচ্ছু হয়নি। তো ওনাকে জিজ্ঞেস করতে ইচ্ছে করে, গত 15 বছরে যদি চুরি ছাড়া কিছুই না হয়, তাহলে পদ্মা সেতু, মেট্রো রেল, $570 মাথাপিছু ইনকামের বাংলাদেশ, $2800 বেশি মাথাপিছু ইনকাম, 95 বিলিয়নের জিডিপির আয়তন, 465 বিলিয়ন, অথবা আপনার 1600 মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের বাংলাদেশ, 24,000 মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন, অথবা তিনি কয়দিন আগে যে মহা ডাকডুল পিটিয়ে একটি সেমিনার করলেন, যে বিনিয়োগ সামিট করলেন, সেখানে বিদেশ তথাকথিত বিদেশিদেরকে যেই রপ্তানিজাত অঞ্চলগুলো দেখালেন, সেগুলো কি তিনি করেছিলেন নাকি তার আব্বু করেছিলেন? সেটা যদি জাতিকে বলতেন, তাহলে কিন্তু মানুষ বুঝতে পারতো যে আসলে অর্থনীতি কোথায় দাঁড়িয়ে আছে। হুম। কারণ ভাই আপনি একটা এবং কথা বলছিলেন যে গাজীপুরে বলা হয়েছে যে নারী শ্রমিকের দাম সবজির থেকে কম, এরকম একটা। আপনাকে আমি জাস্ট একটা সম্পূরক তথ্য দিচ্ছি। আমি দীর্ঘকাল ব্যাংকে কাজ করেছি, সেখান থেকে আমার কাছে একজনের ফোন এসেছিল। সেই ভদ্রমহিলা গার্মেন্টস অনেকদিন কাজ করতে করতে যেটা হয় আমিন ভাই, মানুষ দীর্ঘমেয়াদী কাজ করতে করতে কিন্তু একটা পর্যায়ে পৌঁছে যায়, তাদের বেতন ভাতা দিয়ে এবং পোস্ট সবই ভালো হয়ে যায়। সেই ভদ্রমহিলা একজন উইডো, ওনার বাচ্চাগুলো ভালো স্কুলে পড়তো। 5ই আগস্টের পরে তার গার্মেন্টসটি বন্ধ হয়ে যায়, তিনি চাকুরি হারান এবং তিনি এখন ঢাকা শহরে যেগুলো অটোরিকশা আছে, সেই ভদ্রমহিলা কিন্তু তিনি অটোরিকশা চালাতে বাধ্য হচ্ছেন, কারণ তার সন্তানদের স্কুলের ফিস এবং স্কুলে যাওয়ার নিশ্চয়তা তো তাকে রাখতে হবে। আমি আপনাকে একটা সম্পূরক তথ্য দিলাম, ইউনূস সরকার এই তথ্যগুলা জানে কিনা এবং জানলেও সেগুলাকে আমলে আনে কিনা, এজন্য আমি তথ্যটা মাঝখান দিয়ে দিলাম না, আর কি। আফসানা, ধন্যবাদ আপনাকে। উনি এই তথ্যগুলো জানেন না সেটা আমি বিশ্বাস করি না, কিন্তু ওনারা যেটা মনে করছেন যে অন্ধ হলে প্রলয় বন্ধ হবে, সেটা তো হয় না। এখন উনি বলছেন যে তার আমলে অর্থনীতি এমন ভাবে বিকশিত হচ্ছে যেটা বলার মতো না। তাহলে ধরেন, আমি ওনার কথাই বলি, ওনার সরকারের কথাই বলি। আপনার মনে থাকার কথা, মানে জঙ্গি হামলার পরে বঙ্গবন্ধু কন্যা যখন দেশ ছাড়তে বাধ্য হলেন, তখন উনি নিয়োগ করলেন অর্থ উপদেষ্টা হিসেবে জনাব সালেউদ্দিন মাহমুদ সাহেবকে, এবং তিনি বাংলাদেশ ব্যাংকের গভর্নর হিসেবে নিয়োগ করলেন আহসান এস মনসুর সাহেব। দুজনের বক্তব্যটা আসুন। আহ, অর্থনীতিবিদ, অর্থ উপদেষ্টা জনাব সালাউদ্দিন মাহমুদকে প্রশ্ন করা হয়েছিল যে বাংলাদেশের অর্থনীতি এখন কেমন। তিনি বলেছিলেন যে আসলে বাহির থেকে দেখে আমরা যা শুনেছিলাম, ভিতরে ঢোকার পরে দেখছি যে না, তেমন নয়। বাংলাদেশের অর্থনীতি নিয়ে আশঙ্কার কোনো কারণ নেই, খুব স্পষ্ট করে। এবং মজার বিষয় হচ্ছে কি, তার পরের দিন থেকে কিন্তু তাকে আর মিডিয়াতে কথা বলতে দেওয়া হয়। ঠিক একইভাবে আপনার মনে থাকার কথা, খালেদ মহিউদ্দিন, উনি প্রশ্ন করেছিলেন বাংলাদেশ ব্যাংকের গভর্নরকে যে বাংলাদেশের রিজার্ভ, বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ এখন কত। তিনি বলেছিলেন 20 দশমিক সামথিং। তো তখন তিনি পাল্টা প্রশ্ন করেছিলেন, তাহলে এতদিন যে আমরা শুনতাম যে সরকার রিজার্ভ খালি করে ফেলেছে, এটা কি? বলে যে এটা ঠিক নয়। তো এখন এই দুটি বক্তব্য কিন্তু আওয়ামী লীগের কোনো নেতার নয়, দখলদার ইউনূস সাহেবের অ্যাপয়েন্টেড একজন অর্থ উপদেষ্টা, একজন বাংলাদেশ ব্যাংকের গভর্নর। তা আমার প্রশ্নটা হচ্ছে কি, তারা যদি অর্থনীতিকে সে ব্যাপক কোনো উন্নয়ন করতে পারে গত 8 মাসে বা 9 মাসে, তাহলে তাদের দৃশ্যমান উন্নতিটা কি? বরঞ্চ বাংলাদেশ ব্যাংকের, আপনি যদি গুগলে গিয়ে বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইটে যদি আপনি চেক করেন, আপনি দেখবেন যে 2024 সালের জুলাইতে বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ ছিল 20.3 সামথিং। আর মার্চের
2025 যদি আপনি চেক করেন, আপনি দেখবেন সেখানে 20.2.9, অর্থাৎ রিজার্ভ কমেছে। এটাও কিন্তু আমার হিসাব নয়, এটা বাংলাদেশ ব্যাংকের হিসাব। তাহলে এই যে বাগাড়াম্বার গুলো তারা করে বেড়াচ্ছেন, এগুলো তো টোটালি মিথ্যাচার। কারণ আপনি দেখুন রিজার্ভটা বাড়বে কোত্থেকে, অথবা ইকোনমি শক্তিশালী হবে কোথায়? আপনি যেমনটি বললেন যে এক বেক্সিমকোতে চাকরি করে 40,000 শ্রমিক। আমাকে আরেকজন বাংলাদেশের অনেক বড় টেক্সটাইল মিলের মালিক, উনি বলেছেন যে আমাদের এগুলো বন্ধ করে দিতে হবে। কেন? বললেন যে আমাদের অর্ডার কমে যাচ্ছে। কেন কমছে? বলে যে আমি বিদ্যুৎ দিতে পারছি না, আমি গ্যাস দিতে পারছি না, আমি এগুলো না পেলে তো আমি আমার প্রোডাকশন কমাতে হচ্ছে, প্রোডাকশন কমালে আমার বায়ার অন্যত্র চলে যাচ্ছে। তো এরকম কি একটা আপনি প্রথম আলো রিপোর্ট আপনার এই বছরের শুরুর দিকে আপনার যদি মনে থাকে, আমার ডেটটা হুবহু মনে নেই, যে প্রথম আলো রিপোর্ট ছিল শুধু গাজীপুরে 4 শতাধিক গার্মেন্টস বন্ধ হয়ে যাচ্ছে। তাহলে আপনি যদি এবং সে আমিন ভাই, খুব ইন্টারেস্টিং ব্যাপার, তারা বিদেশি বিনিয়োগ আনবে, সামিট করে ফেলবে, তাদের আশা স্বপ্ন, গ্যাসের দাম 71% বেড়ে গিয়েছে। হ্যাঁ, আরেকটা জিনিস আপনি দেখুন, তাদের মিথ্যাচারের নমুনাটা গত 2 দিন আগে ইত্তেফাক পত্রিকাটা পড়লাম, সেখানে দেখলাম তারা বলেছেন, একটা রিপোর্ট করেছে যে গত 9 মাসে 321 বিলিয়ন 321 বিলিয়ন ঋণ পরিশোধ, যেটা অতীতে যে কোনো সময়ের চেয়ে মানে সর্বোচ্চ। ইন্টারেস্টিং বিষয় হচ্ছে কি, অথচ আবার সেই রিপোর্টে আছে তার আগের অর্থ বছরে আপনার রিজার্ভ সরি মানে বিদেশি লোন পরিশোধ করা হয়েছিল 3.37, অর্থাৎ 337 বিলিয়ন। এখন অর্থাৎ অলমোস্ট সেম। কিন্তু প্রশ্ন হচ্ছে কি, আগের বছরে যে বিশাল বিশাল মেগা প্রজেক্ট গুলো ছিল, গত 9 মাসে তো অনেকগুলো প্রজেক্ট তারা বন্ধ করে ফেলেছে। তাহলে তারা এই যে মিথ্যাচার গুলো করছে, এগুলো তো আপনার যে কোনো তথ্যে যদি যাবেন, সেখানে তাদের এই বক্তব্যের অসারতা, এই বক্তব্যের মিথ্যাচার গুলো মানুষের কাছে খুব স্পষ্ট হবে। আপনি দেখুন, এতদিন আমরা জানতাম আপনি ইকোনমিটা যে কিভাবে শক্তিশালী হবে। দেখুন, এতদিন বলা হতো যে শেখ হাসিনা ভারতকে দেশ বেচে দিচ্ছে, কিভাবে? ট্রানজিট দেওয়ার মাধ্যমে। আচ্ছা, এখন ভারতের বিরুদ্ধে তো এসে যুদ্ধ করলেন, মাশাআল্লাহ, আমাদের কিছু সাবেক সেনা অফিসার তো বললেন যে 4 দিনে ওরা কলকাতা গিয়ে নাস্তা করবেন, দখল করে ফেলবেন। যদিও বা আরাকানকে করিডোর দিতে গেলে দেশের স্বাধীনতা বিপন্ন হওয়ার সম্ভাবনা দেখা যায় না। সেই বিপ্লবী বীর শহীদদের যোদ্ধাদেরকে কোনো উচ্চবাচ্য করতে আমরা শুনি না। তো আপনি যখন আমরা জানতে পারলাম যে ভারত একপক্ষীয়ভাবে বাংলাদেশের পণ্যগুলো ভারত দিয়ে যেগুলো নেপালে যায়, যেগুলো ভুটানে যায় এবং কলকাতা এয়ারপোর্ট থেকে যেগুলো এক্সপোর্ট হয়, সেই সুবিধাটা তারা যখন বাতিল করলো, ইন্টারেস্টিং হচ্ছে দেখুন, সেখানে সরকারের একজন মুখপাত্র বললেন এটা আমাদের জন্য হিতে বিপরীত, এটা আমাদের জন্য সাপে বর হয়েছে। কিভাবে? বলে যখন আমরা পুরনো এয়ারপোর্ট গুলো সচল করব। কি অদ্ভুত কথা আফসানা। আচ্ছা, এই পুরনো এয়ারপোর্ট গুলো কি সচল করতে আগে কেউ বাধা দিয়েছিল, নাকি ভারত বাধা দিয়েছিল? কিন্তু আবার ওদিকে তাদের বাণিজ্য উপদেষ্টা অকপটে স্বীকার করলেন ভারত এই সুবিধা বাতিল করাতে আমাদের 2000 কোটি টাকা আমরা ক্ষতির সম্মুখীন হয়ে গেলাম। তাহলে আপনি কোনটাকে গ্রহণ করবেন? আপনি দেখুন, এই সুবিধা বাতিল করার আগে আমরা অনেকেই জানতাম না যে শুধু কলকাতা এয়ারপোর্ট দিয়েই বাংলাদেশের গার্মেন্টস শিল্পের পণ্যগুলো 36টি দেশে যেত। এবং দেখুন সেখানে খরচ কত পড়তো, দেখুন এটা একদম ওদেরই পরিসংখ্যান, যে সেখানে ওদের পার কেজিতে হিসাব খরচ পড়তো $2.9, $2.9। খেয়াল করবেন, এটা হচ্ছে ইন অ্যাভারেজ সব সময়। আর ঢাকা এয়ারপোর্ট দিয়ে এই পণ্য যদি আমি বিদেশে পাঠাতে যাই, তাহলে খরচ পড়ে অফ পিক সিজনে, আবার খেয়াল, অফ পিক সিজনে 3.7, আর পিক সিজনে এটা পড়ে অলমোস্ট 4.9 থেকে এটা পড়ে যায় আপনার $5 পর্যন্ত। তাহলে এই যে আর্থিক সুবিধাগুলো বাংলাদেশের মানুষের জন্য ভারতের সাথে চুক্তি করে বঙ্গবন্ধু কন্যা এনে দিয়েছিলেন, সেগুলো আমাদের ইকোনমিতে যে ইতিবাচক প্রভাব ছিল, বর্তমানে সেগুলো বাতিল হওয়ার কারণে তার নেতিবাচক প্রভাব পড়াটাই স্বাভাবিক, যেটা বাণিজ্য উপদেষ্টা অকপটে স্বীকার করছেন। কিন্তু আমাদের দুর্ভাগ্যের বিষয় হচ্ছে যে, দুর্ভাগ্য বলবো নাকি
কি বলবো আমি জানি না কিভাবে আমি আখ্যায়িত করব, যেহেতু এই বিষয়গুলো নিয়ে আমাদের দখলদার ইউনূস সাহেবের কোনো মাথা ব্যথা নেই। তার কথা হচ্ছে কি, আমাকে প্রভুরাও যে কাজে বসিয়েছে সে কাজ আমার সম্পন্ন করতে হবে। আমার করিডোর দিতে হবে, আমার চট্টগ্রাম পোর্ট দিতে হবে, আমার মহেশখালী পোর্ট দিতে হবে, এবং আমার ওখানে ঘাঁটি করতে দিতে হবে। এগুলো আমার কাজ। এতে বাংলাদেশের মানুষ খেতে পাক খেতে না পাক, আই ডোন্ট কেয়ার, আমার কিচ্ছু যা আসে না। এই অবস্থার মধ্যে দিয়ে আমার মনে হয় আজকে বাংলাদেশের মানুষ দিনাতিপাত করছে। আমিন ভাই, আপনার সাথে আমি আলাপ করছিলাম আর কি, তার মধ্য দিয়ে আমি আপনাকে একটা তথ্য দিচ্ছি যে গত 7 মাসে আমাদের ইউনূস আসার পর থেকে যে 22 জন শ্রমিক কিন্তু আত্মহত্যা করেছে। এর মধ্যে কারখানার অনিয়ম সইতে না পেরে মারা গিয়েছে মন্ট্রিমস কারখানার ইদ্রিস আলী। আমি ইনফরমেশন দেওয়ার জন্য বললাম। এই যে একটা অবস্থা, আপনার কি মনে হয় যে এই অনির্বাচিত অবৈধ সরকারের দ্বারা এই অবস্থা থেকে উত্তরণের কোন রকমের উপায় থাকবে? কারণ বছরের এই যে প্রথম 2 মাস, আমাদের এপ্রিল মাস শেষ হয়ে গেল, আমাদের কাছে ডাটা আছে জানুয়ারি এবং ফেব্রুয়ারি, এই তথ্য অনুযায়ী কিন্তু বিভিন্ন কর্মক্ষেত্র মিলিয়ে প্রায় শখানেক লোক নিহত হয়েছে। এবং চট্টগ্রামের ইপিজেড সিপিজেড এলাকা যেটা আমরা বলি আর কি, সেখানে এলসিবি উৎপাদন, এলসিবি উৎপল তঞ্চা নামে একজন ভদ্রলোক, উনি অসুস্থ ছিলেন, উনি ছুটি চেয়েছিলেন কিন্তু ওনাকে ছুটি দেওয়া হয় নাই, উনি সেখানে কারখানাতেই মারা গিয়েছে। এবং এই যে পাওনা মজুরি না পাওয়া, আমরা রোজার ঈদের আগে দেখেছি যে শ্রমিকরা ইয়ে হাতে সানকি হাতে তারা একটা প্রসেশন করার চেষ্টা করেছে, যেহেতু তারা অনেক দিনের বেতন পাচ্ছে না। আপনার কি কোনোভাবে মনে হয় যে আমিন ভাই এই অবৈধ অনির্বাচিত সরকার কোনোভাবে এই পরিস্থিতির কোনো উন্নতি ঘটাতে পারবে না, এটা দিন দিন আরো ডেটেরয়েট করবে? হ্যাঁ, আফসানা, আমি তো রাজনৈতিক কর্মী। আপনি আমার কথা বাদই দেন। আপনি আহ, বাংলাদেশের যে কোনো প্রান্তের যে কোনো একজন সাধারণ মানুষকে প্রশ্ন করেন, তিনি হোক মসজিদের ইমাম, মাদ্রাসার শিক্ষক, স্কুলের টিচার, অথবা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, অথবা তিনি হোক কারখানার শ্রমিক, অথবা আহ, ক্ষেতের কৃষক, আমার মনে হয় আপনি ম্যাক্সিমাম জায়গায় প্রচন্ড একটা নেতিবাচক উত্তর পাবেন। এবং আর একজন রাজনৈতিক কর্মী হিসেবে আমার যেটা ব্যক্তিগত অ্যানালাইসিস, সেটি হচ্ছে কি, আহ, অনির্বাচিত সরকারের কখনো কোনো জবাবদিহিতা থাকে না। তারা মুখে যা বলে তার সাথে বাস্তবতার মিল হয় না। আর অনির্বাচিত সরকারে যারা আসে, আপনি দেখবেন যে প্রত্যেকে কিন্তু থিওরিটিক্যাল, তারা কিন্তু প্র্যাকটিক্যাল না। এবং তারা বই পড়ে, ইকোনমিক্সের বই পড়ে নানা বিষয়ের, এবং তারা মনে করে সেটাই জীবন। আবার ব্যক্তিগত জীবনে যদি আপনি তাদের জীবনটা দেখেন, আপনি দেখবেন যে তারা কোনোদিন একটা ফকিরকে ভিক্ষাও দেয় না, কোনো কন্যাদায়গ্রস্ত পিতার সাহায্য করা দূরে থাক, তাদের আর্তনাদ শোনার সময় তাদের থাকে না। তো আপনি যদি মাটির ভাষা বুঝতে না পারেন, আপনি যদি দেয়ালের লিখন অনুধাবন করতে না পারেন, আপনি মানুষের জন্য কাজ করবেন কি করে? বই পড়ে তার মানুষের জন্য কাজ করা যাবে না। আপনি দেখুন, ভারতের রেল মন্ত্রী বলা যাবে না, ভারতের রেল বিপ্লবের জনক যাকে বলা হয়, লালু প্রসাদ যাদব, মনে থাকার কথা। এবং তিনি কিন্তু কোনো একাডেমিক পড়াশোনা তার ছিল না, কিন্তু সে, ইভেন আপনি যদি জয়ললিতার কথা বলেন, দক্ষিণের মুখ্যমন্ত্রী ছিলেন, তারও কিন্তু কোনো বিশাল পড়াশোনা ছিল না। কিন্তু তারা মানুষের জন্য কাজ করতে গিয়ে মানুষকে এত বেশি নিজেদের আত্মীয় বানিয়ে ফেলেছিলেন যে মানুষ তাদেরকে মনে করতো যে অবতার। তো পলিটিক্সে আপনি কত বড় অর্থনীতিবিদ, কত বড় পণ্ডিত, হার্ভার্ড থেকে পাশ করেছেন নাকি অক্সফোর্ড থেকে পাশ করেছেন, আমার কাছে সেটা বিবেচ্য নয়। মানুষের কাছেও কিন্তু সেটা বিবেচ্য নয়। বিবেচ্য বিষয় হচ্ছে কি, মানুষ তাদের সংকটে নেতাদেরকে পাচ্ছে কিনা, দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট। আরেকটা বিষয় হচ্ছে কি, আপনি এই যে দখলদার ইউনূস সাহেবের উপদেষ্টা মন্ডলী, ওনার ব্যক্তিগত যারা বিশেষ সহকারী বানিয়েছেন, কেউ কেউ আন্তর্জাতিক উপদেষ্টা বিষয়ক বিশেষ সহকারী, বিভিন্ন ধরনের বিশেষ সহকারী বানিয়েছেন। আপনি তাদের প্রত্যেকের ক্রেডেনশিয়াল আপনি চেক করে দেখুন তো কয়জন বাংলাদেশের নাগরিক। খোদ ডক্টর ইউনূস সাহেব, উনি উপদেষ্টা হওয়ার পরে নতুন একটা লাল পাসপোর্ট বানিয়েছেন। যে কোনো পাসপোর্ট যদি আপনি বানাতে চান, সেখানে আপনার আগের পাসপোর্টের নাম্বার থাকবে, কারণ এটা রেফারেন্স থাকতে হয়। উনি কিন্তু আগের নাম্বারের পাসপোর্ট দেননি। কেন দেননি জানেন? উনি তো আসলে বাংলাদেশের পাসপোর্টে তার ছিল না। উনি তো প্রতি সপ্তাহে, প্রতি মাসে তো সারা বিশ্বে ঘুরে বেরিয়েছেন, তাহলে ওনার কতগুলো পাসপোর্ট লাগার কথা। তো উনি তো ওই ভিজিট গুলো তো বাংলাদেশের পাসপোর্ট নিয়ে করেননি। তো উনি থেকে শুরু করে একেবারে তার বিশেষ সহকারী অথবা বিভিন্ন উপদেষ্টা যাদের বানিয়েছেন, তো যারা কোনোভাবেই বাংলাদেশকে ধারণ করেন না, তাদের কি ঠেকা পড়ছে যে এই দেশের
গরিব দুঃখী মানুষের কথা ভাববে, কোনো কারণ নেই। সো তারা মনে করতেছে যে আমরা এখানে বিশেষ একটা দায়িত্ব প্রাপ্ত হয়ে এখানে এসেছি, আমাদের প্রভু যে দায়িত্ব আমাদের উপর দিয়েছে সেই দায়িত্বটা আমরা পালন করব। তাতে বাংলাদেশের মানুষের অপকার হোক উপকার হোক তাতে কিছু যা আসে না। না হয় আপনি এই নিউজ কিভাবে হয়, কয়দিন আগে একটা আমি মেইন স্ট্রিম মিডিয়া দেখলাম যে এয়ারপোর্ট থেকে আপনার কমলাপুর পর্যন্ত আপনার পাতার রেল যাবে, ওইটাকে বলা হচ্ছে যে ইউনূসের ম্যাজিক। আচ্ছা এখন আপনি বলুন, আচ্ছা একটা মানুষ এইভাবে একটা মিথ্যাচার করে, তা আমার মাঝে মধ্যে আমি নিউজটা পরে একটা চিমটি দিলাম যে আমি কি ঠিক পড়ছি অথবা আমি কি ঠিক আছি, কারণ ভাই, এটা এই কিভাবে যে আপনি সম্ভব? প্রথম থেকে বললেন যে পিআর এর কথা, তারা পিআর করে করে বিভিন্ন রকমের কাজ করছে, এবং জুলাই আগস্টের যে জুলাই জুলুমটা হয়েছে সেটা তো সম্পূর্ণভাবে মিথ্যা প্রপাগান্ডার উপর দিয়ে হয়েছে। এটাকে ডিবাঙ্ক করার জন্য আপনাদের রাজনৈতিক কোনো উদ্যোগ কি ছিল? আপনারা কি অনলাইনে বা কোনো রকমের উদ্যোগ নিয়েছেন এগুলো ডিবাঙ্ক করার জন্য, যে তারা যে মিথ্যা প্রচারণা চালাচ্ছে সেটাকে সত্য দিয়ে প্রতিরোধ করা, সে ধরনের কোনো উদ্যোগ কি আপনারা নিয়েছেন? না, একটা কথা আমি অকপটে স্বীকার করি, এখানে এই জায়গায় যে আমাদের ব্যর্থতা ছিল না তা না, অবশ্যই বড় ব্যর্থতা ছিল। কারণ আপনি দেখুন আজকে প্রতিটা জঙ্গি কিন্তু মেইন স্ট্রিম মিডিয়া এসে অকপটে স্বীকার করতেছে যে আমরা একজন মারা গেলে আমরা বলেছি 100 জন মারা গিয়েছে, দুজন মারা গেলে বলছি 200 জন মারা গিয়েছে। এভাবে ওরা সোশ্যাল মিডিয়াকে ব্যবহার করে একটা ভয়ঙ্কর প্যানিক অথবা একটা ইমোশন ক্রিয়েট করতে পেরেছিল। ডেফিনেটলি এটা তাদের সাফল্য, এটাকে শেয়ার করার জায়গা নেই। হ্যাঁ, সেখানে আমরা ব্যর্থ হয়েছি, এটাও শেয়ার করার জায়গা নেই। তবে বিষয়টা হচ্ছে কি, একটা কথা আছে না ইংলিশে, যে ইউ ক্যান ব্লাফ সাম পিপল ফর দ্য সাম টাইম বাট ইউ ক্যানট ব্লাফ অল দ্য পিপল ফর অল দ্য টাইম। সো আজকে সেটা তারা সাময়িক সময়ের জন্য ব্লাফ দিতে সক্ষম হয়েছে বলেই আজকে আপনি যেটা কথাটা আপনাকে আমি একটু আগে শুরুতে বলেছিলাম যে আপনি বাজারে যান, একজন তরকারিওয়ালাকে জিজ্ঞেস করেন যে কেমন আছেন, সে বলবে ভালো নেই কোনো জায়গা থেকে। হ্যাঁ, রমজান মাসে অবশ্যই আমি এটা তাকে অ্যাপ্রিসিয়েট করি, রমজান মাসে যেভাবে হোক না কেন যদি বা চালের দাম অনেক বেড়ে গিয়েছিল কিন্তু অন্যান্য শাকসবজির দাম কম ছিল। কিন্তু বোনরে, মানুষ তো শাকসবজি খায় না, বাঙালি হচ্ছে ভাতে মাছে বাঙালি। ভাতের দাম কত এটাও মাথায় রাখতে হবে। সো আপনি প্রতিটা ক্ষেত্রে আজকে শুধু তো বেঁচে মানুষ শুধু পেট ভরলে হবে না তো, মানুষ আগে জীবনের নিশ্চয়তা চায়, জীবনের নিরাপত্তা চায়। আজকে বাংলাদেশটা কোথায় গিয়ে দাঁড়িয়েছে? কারো যদি পছন্দ হলো না যে অথবা আপনার উপর একটা প্রতিশোধ নিবে, যে কেউ গিয়া বললো যে আপনি ফেসিবাদের আছেন, তাহলে কি হচ্ছে? আপনি ফেসিবাদের দোষর, কি হচ্ছে? খুব ইজি একটা কাজ। দেখবেন 15-20 জন লোক আপনার বাড়ির সামনে গিয়ে হো হুল্লার করবে, ভিতরে কেউ একজন ঢুকবে, আপনাকে মারবে, কাটবে, রেপ করবে, হোয়াট এভার ইট ইজ। পুলিশ আসবে, পুলিশ এসে বলবে যে স্যার আপনাদের কাজ শেষ, তাহলে চলেন আপনাদের বাড়ি পৌঁছে দিই। এটি আজকে বাংলাদেশ। তো এই বাংলাদেশে মানুষ কি করে ভালো থাকতে পারে? যাদের মিনিমাম বিবেকবোধ আছে, যাদের আমরা মিনিমাম বিবেচনা বোধ আমরা আছে, কথাটা শ্রমবাজার নিয়ে সত্য। কথা বলছিলাম আমিন ভাই। শ্রমবাজারের বিষয়টা, মধ্যপ্রাচ্যের যে আমাদের শ্রমবাজার, সেখানে তো আমরা একটা দেখতে পেলাম যে একটা অস্থিতিশীল অবস্থা তৈরি হয়েছে। কারণ তাদের যে বাদশা, সে সালমানের কুশপুত্তলিকা বা আমরা একটা পুতুল বানিয়ে সেটাকে জুতা পেটা করেছি প্যালেস্টাইনের ইস্যুতে। তো সেখান থেকে দেখতে পাচ্ছি যে সেখানকার যারা প্রবাসী শ্রমিক আছে তাদের উপর নানা ধরনের অভিযান চলছে। এখানে কোনো কূটনৈতিক তৎপরতা কি আপনি দেখেছেন, যে কূটনৈতিক তৎপরতা হচ্ছে, বা আমাদের যে দখলদার ইউনূস বাহিনী আছে তারা কোনো ধরনের পদক্ষেপ নিচ্ছে সেই প্রবাসী শ্রমিকদের নিরাপত্তা বিধান করার জন্য বা তাদেরকে সেখানে স্থিতিশীল করার জন্য? আমার কাছে এই ধরনের কোনো তৎপরতা পরিলক্ষিত হয়নি, আমার চোখে পড়েনি। বরঞ্চ আমি দেখছি যে আপনার বাংলাদেশের জঙ্গি গোষ্ঠী যখন প্যালেস্টাইনে পক্ষে একটা মিছিল করেছিল, সেখানে সৌদি বাদশার আপনার ইয়েতে ছবিতে তারা জুতা মারার যে দৃশ্য, আমি তার পরবর্তীতে সৌদি আরব থেকে অনেক বাঙালি শ্রমিকদেরকে আর্তনাদ শুনেছি যে তারা এগুলো এখানে সৌদি আরবের মেইন স্ট্রিমে জানার পরে এখানে বাঙালিদেরকে ধরে ধরে দেশে ফেরত পাঠানোর একটা প্রক্রিয়া চলমান, যেগুলো আমাদের জন্য খুব বেশি নেতিবাচক বিষয়। আর আসলে অর্থনীতির অবস্থা আপনি বলছেন কেমন, এটা বোঝার জন্য আমি আরেকটা উদাহরণ আপনাকে দিই। যেমন ধরুন বাংলাদেশের যখন আমরা ক্ষমতার শেষ সময়ে আমরা আইএমএফ থেকে একটা লোন চেয়েছিলাম, আপনার মনে থাকার কথা। আমরা যখন আইএমএফ থেকে লোন চাইলাম তখন বিএনপি সহ সব রাজনৈতিক দলগুলো একসাথে রা করে উঠলো যে এই সরকারকে আর যা হোক আইএমএফ কোনো বিল দিবে না, কারণ আমরা অর্থনীতিকে পঙ্গু করে দিয়েছি, আমাদের সময় অর্থনীতি শেষ হয়ে গেছে।
এখন ইভেন আমার মনে থাকার কথা যে আহ, রেজা কিবরিয়া নামে এক ভদ্রলোক আছে, আমাদের সাবেক অর্থমন্ত্রীর ছেলে। সে তো রীতিমতো চ্যালেঞ্জ করে বলল, যখন আইএমএফ এর একটি শক্তিশালী টিম এসে বাংলাদেশের সবকিছু খোঁজ খবর নিয়ে যাওয়ার সময় একটা প্রেস ব্রিফিং করে বলল যে হ্যাঁ, বাংলাদেশকে ঋণ দেওয়া যায়। আপনি নিশ্চয়ই জানেন, আহ, কোনো ব্যাংক অথবা যে কোনো, আপনিও যদি কারো কাছ থেকে লোন চান, সে তখনই আপনাকে লোন দিবে যখন সে দেখবে যে আপনি সে লোন রিফান্ড করার ক্ষমতা রাখেন। এর আগে কিন্তু দিবে না কেউ। এর আগে হয়তো আপনাকে 5-10 টাকা দান খায়রাত করবে, সৎকা দিবে, কিন্তু লোন দিবে না। তো তখন আইএমএফ যখন খোঁজ খবর নিয়ে বললো যে আমরা ঠিক আছে, আমরা সম্মত, আমরা আশা করতেছি যে বাংলাদেশের সাথে আমরা কাজ করতে পারবো। তখন এই কিবরিয়া সাহেব সহ বিএনপির একেবারে শীর্ষ নেতারা একেবারে শিয়ালের মতো রা রা করে উঠলেন যে এই চাকর বাকরদের কোনো ক্ষমতা নেই বাংলাদেশ মানে লোন স্যাংশন করার, ওরা কি করবে। কিন্তু দেখা গেল আইএমএফ শুধু সে লোন স্যাংশন করেনি, আইএমএফ প্রথম এবং দ্বিতীয় কিস্তির টাকা ছাড় দিল। এবং আইএমএফ যত টাকা ছাড় দেওয়ার কথা ছিল প্রথম এবং দ্বিতীয় কিস্তিতে তার চেয়ে বেশি টাকা ছাড় দিল। কারণ তারা দেখলো যে বাংলাদেশের অর্থনীতি ডে বাই ডে গেটিং স্ট্রং। এবং তৃতীয় কিস্তির টাকা কিন্তু এই জানুয়ারিতে ছাড় হবার কথা। কিন্তু এই আমাদের মহান নোবেল লরিয়েট, তিনি এত তার ক্ষমতা পৃথিবীতে, আইএমএফ তৃতীয় কিস্তির টাকা ছাড়ই দিল না। অর্থাৎ তিনি আমাদের অর্থনীতিকে এত শক্তিশালী করলেন যে আইএমএফ চিন্তা করলো যে এই টাকা দিলে তো ফেরত দেওয়ার কোনো ক্ষমতা তাদের নাই। 8 মাসে তারা সেই জায়গায় নিয়ে গেলেন। আচ্ছা, 8 মাসে তারা কোন জায়গায় নিয়ে গেছেন এটা আপনি দেখেন না। একজন শিশু উপদেষ্টার এপিএস 8 মাসে কামাইছে মাত্র 311 কোটি টাকা। এটা কিন্তু আমার কোনো কথা। আরেকজন দাড়িওয়ালা ভদ্রলোক, দেখলে মনে হয় যে বোধহয় দাড়ির একবার হাঁটু পর্যন্ত আসছে, দাড়ি লম্বাটা, হ্যাঁ, দেখলে মনে হয় একটা বিশাল পীর সাহেব। তো তিনি শুধুমাত্র ট্যাক্স বোর্ডে ছাপানো কেলেঙ্কারি করে কামাচ্ছে 400 টাকা। আচ্ছা, তাদের বিরুদ্ধে কোনো অ্যাকশন নেওয়া হয়েছে? কোনো আইনগত অ্যাকশন নেওয়া হয়েছে? হয়নি। অ্যাকশন তো নেওয়া হয়েছে, এইভাবে তাকে তো যখন পোস্ট আফসানা, থেকে এইভাবে যখন অর্থনীতি অব্যাহতি দেওয়া হয়েছে। লুটপাট হচ্ছে, তখন অর্থনীতি কোথায় দাঁড়িয়ে আছে এটা তো আর অথচ বোঝার জন্য রকেট অথচ সায়েন্টিস্ট আমিন হওয়ার ভাই, দরকার নেই। এই ধরনের কোন ধরনের দুর্নীতি যদি সামনে এসেছে বা ধরা পড়েছে, এটা নিয়ম হচ্ছে দুদক এটা তদন্ত করবে, দুদকে কেস হবে। সেগুলো কোনো কিছুই না করে তারা কি করেছে, তারা শুধু সেই ভদ্রলোককে তার পোস্ট থেকে অব্যাহতি দিয়েছে। এই ধরনের প্রহসনমূলক আচরণ তারা কিন্তু করে যাচ্ছে। তারা পরিস্থিতি এমন পর্যায়ে রেখেছে যে কোনো প্রতিষ্ঠানের, কোনো ইনস্টিটিউশন কোনোভাবে কার্যকরভাবে যেন কাজ করতে না পারে, প্রত্যেকটা ইনস্টিটিউশন যেন ভেঙে পড়ে, সেই কাজটা তারা সাফল্যের সাথে করছে বলে আমার ব্যক্তিগতভাবে মনে হয়েছে। না, ডেফিনেটলি আমি তো বললাম যে আসলে আপনার জবাব দিতে থাকতে হবে, একটা প্রেম থাকতে হবে, ভালোবাসা থাকতে হবে। হুম হুম। সন্তানের প্রতি মায়ের যেমন থাকে, দেশকে ওন মায়ের প্রতি করতে হবে, সন্তানের যেমন থাকে। দেশকে ডিজোন দেশটা করলে তো হবে মা, না। হ্যাঁ, দেশটা তো দেশ মা। আমি দেশটাকে হিসেবে কাউন্ট করলে দেশের কোনো উন্নতি করা যাবে না, দেশকে এটিএম আমি হিসেবে কাউন্ট। এই প্রসঙ্গে আপনাকে একজন শহীদের মায়ের কথা বলি। শহীদ আজাদের কথা আপনার মনে আছে কিনা জানি না। অবশ্যই অবশ্যই অবশ্যই। ঢাকা শহরে মগবাজারে 2 বিঘা জমির উপর তার বাড়ি, মা বাবার একমাত্র সন্তান। হুম হুম। সে যুদ্ধে গেল। সে যুদ্ধে শহীদ আজাদ ছিল ক্র্যাক প্লাটুনের সদস্য। রাজাকার আলবদরদের গাদ্দারিতে সে যখন ধরা পড়ে, তাকে রমনা থানায় নিয়ে আসা হয়েছিল। তো রমনা থানায় তার সন্তান শহীদ আজাদ, যে খুব শৌখিন মানুষ ছিল, এবং সেই সময়ে সে একসাথে এলভিস প্রিসলির গানের ক্যাসেট কিন্তু 1000 টাকার। তো মা দৌড়ে গেল তার সন্তানের কাছে। তো মাকে পেয়ে সন্তান আবেগতাড়িত হয়ে বলল, মা, ওরা এত মারে সহ্য করতে পারে না। বলে, বাবা কেন মারে? বলে, মা, ওরা আমার বন্ধুদের নাম জানতে চায়। কয়, তুই কি কারো নাম বলেছিস? বলে যে, না মা, আমি বলিনি। মা বলল যে, দেখ বাবা, তুই বলবি না কারো নাম। আমি যেমন তোর মা, এই দেশটাও তোর মা। আমাকে বাঁচানোর জন্য তুই জীবন দিতি না? বলে যে, মা, দিতাম। এই দেশটাকে বাঁচানোর জন্য তুই জীবন দিলেও তুই কোনো বন্ধুদের নাম বলবো না। এটি হচ্ছে দেশপ্রেম। এই মমত্ববোধ, এই ভালোবাসা না থাকলে, আমি শুরুতে বলেছিলাম, আপনি অক্সফোর্ড থেকে ডিগ্রি নেন অথবা হার্ভার্ড, ডাজন্ট ম্যাটার, আপনাকে ডিগ্রি নিতে হবে মানুষের ভালোবাসার ডিগ্রি। এই ডিগ্রি যারই থাকুক না কেন, তাকে দিয়েই দেশের মানুষের কল্যাণ সম্ভব।
আমিন ভাই, আপনার স্মরণে আছে কিনা বা আপনার জানা আছে কিনা যে শুধুমাত্র যে অর্থনীতির অবস্থা তাই এমন তাই না, আমাদের যে সামাজিক সুরক্ষার বলয়গুলো ছিল, আমরা যেটাকে সেফটি আমব্রেলা বলি, সেফটি নেট বলি, আমাদের যে জিনিসগুলো, যে বয়স্ক ভাতা, তারপর বিধবা ভাতা, প্রতিবন্ধী ভাতা, শিক্ষাবৃত্তি, যেগুলো শেখ হাসিনা সরকার চালু করেছিল, সামাজিক সুরক্ষা কর্মসূচি যেগুলো ছিল, সেগুলা কোনো না কোনো অজুহাত দেখে কিন্তু স্থগিত করা হয়েছে। এবং এর ফলে বিপুল সংখ্যক দরিদ্র মানুষ কিন্তু আরো অনিশ্চয়তায় পড়ে গিয়েছে। তো আপনার কি কোনো রকমের মনে হচ্ছে যে যে রাজনৈতিক দমন, নির্বাচনে অনীহা, সামাজিক সুরক্ষার দুর্বলতা একে অপরকে যে ঘনীভূত করছে, এটা যে বাংলাদেশের ভবিষ্যৎকে একটা ঝুঁকিপূর্ণ দিকে ঠেলে দিচ্ছে, এটা কি আপনার মনে হচ্ছে? আপনি তো, এটাতে তো কোনো সন্দেহ থাকার কোনো অবকাশ নেই। আপনি গতকাল আমি দেখলাম যে পরশু সোশ্যাল মিডিয়া দেখলাম একজন মৌলানা সাহেব, আমি তাকে ধন্যবাদ জানাই, তিনি তো খুব স্পষ্ট করে বলেছেন, আমি পলিটিশিয়ানদের কথা বাদই দিলাম, যদিও বা যারা ওই যে ভারতের বিরুদ্ধে যুদ্ধ করতে চেয়েছিল তাদের মুখে কোনো রা নেই, তাদের বীরত্ব নিয়ে কোনো কথা নেই এখন আর, যে কি হবে যদি ওদিকে আরাকান চাইনিজ অথবা আপনার বার্মিজ জান্তারা যদি মনে করে যে এই করিডোর দিয়ে আমাদের মারার জন্য অস্ত্র ঢুকবে, সেই করিডোরে আমরা আঘাত করব, তাহলে কি হবে কক্সবাজারের মানুষের, কি হবে দক্ষিণ চট্টগ্রামের মানুষের, আমরা যেখানে বসবাস করি, আমার বাড়ি যেখানে, আমরা কোন গলাটা আমাদের গায়ে এসে পড়বে না? কারণ ওখানে তো লেখা থাকবে না বোমার জায়গায় যে শুধু তুমি আরকান বিদ্রোহীদের গায়ে লাগবা, ওখানে বাংলাদেশের কোনো গায়ে পড়বা না, এটা তো লেখা থাকবে না। না, বা তো শুধু আওয়ামী লীগের গায়ে পড়বা, আওয়ামী লীগের গায়ে পড়বা, আমাদের রাইট, গায়ে পড়বা না। এটা তো লেখা থাকবে না। সো আপনার এটি তো ভালনারেবল, মানে এটা ভাবতেও তো আটকে ওঠার মতো বিষয়, যে আপনি যে বলছেন, আমার মাঝে মধ্যে কষ্ট হয় যে একটা মানুষ কতটুকু ভিন্ডিকটিভ হতে পারে, প্রতিহিংসা পরায়ণ হতে পারে। যে শেখ হাসিনা গরিব মানুষের জন্য কিছু সোশ্যাল সিকিউরিটি সেফটি নেস অর্থাৎ সামাজিক নিরাপত্তা বেষ্টনের মাধ্যমে তাদের পেটে দুটি রুটি রুজির ব্যবস্থা করেছেন। এবং আমি আপনাকে এসিওর করছি আফসানা, বঙ্গবন্ধু কন্যা যখন বিধবা ভাতা দেন, বয়স্ক ভাতা দেন, স্বামী প্রত্যেক্ত ভাতা দেন, একজনেরও রাজনৈতিক আইডেন্টিটি জিজ্ঞেস করা হয়নি। স্থানীয় মেম্বার চেয়ারম্যানদের মাধ্যমে সেই লিস্ট নিয়ে, প্রশাসনের মাধ্যমে লিস্ট নিয়ে তাদেরকে দেওয়া হয়েছে। এবং তিনি যখন নিম্নবিত্ত মানুষের জন্য 1 কোটি কার্ড করে টিসিবির মাধ্যমে স্বল্প মূল্যে নিত্য প্রয়োজনীয় দ্রব্যের ব্যবস্থা করলেন, সেখানেও একজন মানুষের রাজনৈতিক পরিচয় জানার চেষ্টা করা হয়নি। দুর্ভাগ্য, সবকিছু বন্ধ করে দেওয়া হয়েছে। তাহলে আপনার যখন শেখ হাসিনার অ্যাক্টিভিটিস এর উপরে, তার নেওয়া পদক্ষেপের উপরে আপনার এত রাগ, এত ক্ষোভ, তাহলে আপনি পদ্মা সেতু ভেঙে দেন, মেট্রো রেল চড়ছেন কেন, মেট্রো রেলটা বন্ধ করে দেন বা ওটাও জ্বালিয়ে দেন। আপনারা তো ওটা বলেছেন হয়েছে আমরা কি আমিন ভাই, জ্বালিয়েছিলাম। ওটা যেটা হয়েছে যে 5ই আগস্টের যে অ্যানার্কি হয়েছে, তখন তো তারা 69টা কেপিআই আমাদের ভেঙেছে, আপনার ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা কেন্দ্রের বিল্ডিং সহ তারা ভেঙেছে, এবং সকল ভাস্কর্য ভেঙেছে, মুক্তিযুদ্ধের 2000-এর উপর স্মারক তারা ভেঙেছে। হুম। এখন ভাঙার জন্য এগুলো রেখে দিয়েছে, কারণ তাদের তো এই দেশকে গাজা পরিস্থিতির দিকে ঠেলে দিতে হবে। তো গাজা পরিস্থিতিতে যখন ঠেলে দিবে, তখন তারা মেট্রো রেল, পদ্মা সেতু তখন তারা ধ্বংস করবে, কারণ এখন আর ধ্বংস করার মতন কিছু বাকি নেই। আপনি যদি খেয়াল করেন, ধ্বংস করার মতন কিন্তু খুব কিছু বাকি নেই। মন্দির বলেন, মুক্তিযুদ্ধের মাজার, জাদুঘর, মন্দির, মাজার কিচ্ছু বাকি রাখেনি। কিছু বাকি রাখেনি, মানুষের কবর, সেগুলোও তো বাকি নেই। ঠিক আছে না? তারা সংস্কার করছে, তারা তাদের ভূমি তারা শূন্য করছে, যেন তারা সেগুলো সুন্দর করে দখল করতে পারে। না, সেটি আপনি দেখুন, ওদের তো আপনার যে জনাব ডাস্টবিন শফিক তো বলেই ফেলেছেন যে কি কারণে সরকারের টাকা দিয়ে 560টি মডেল মসজিদ হবে, কেন এই মসজিদে কোনো কাজে আসছে না। তো ঠিক আছে, মসজিদটাও ভেঙে দেন, অসুবিধা কি? মসজিদ তো গাজায় ভাঙছে না ওরা, ভেঙে দেন, অসুবিধা কি? তা আপনি, আমার যেটা মনে সকলে হয়েছে আসলে, মডেল মসজিদের কথা বলে, মডেল মসজিদগুলো যে তৈরি করা হয়েছিল ইসলামী রিসার্চের জন্য, মানুষ যে ধর্মকে অপব্যাখ্যা শুনতে পায়, জানতে পায়, সেগুলোর থেকে যেন মানুষ মুক্ত হয়, সেগুলোর জন্য যে মডেল মসজিদ করা হয়েছিল, এই তথ্যটা কিন্তু কেউ দেয় না আমিন ভাই। না, ওটা যে শুধু নামাজ পড়ার জন্য মসজিদ ছিল তা নয়, আপনি ঠিকই নয়। বলেছেন। এটা জি। তো টোটাল একটা রিসার্চ ইউনিটের মতো, গবেষণা, সেখানে শুধু তা হুম। না, সেখানে একজন মুসলমান যদি মনে করতো আমি ওমরা করতে যাব, হজ করতে যাব, সেখান থেকে বসে সে তার হজের রেজিস্ট্রেশন, ওমরা রেজিস্ট্রেশন, এবং আমি কবি নজরুলের ভাষায় বলতে চাই, ওনার একটা বিখ্যাত কবিতার লাইন আছে যে বিশ্ব যখন এগিয়ে চলে আমরা আছি পিছে, বউ তালাকের ফতোয়া খুঁজি কোরআন হাদিস চষে, বউ তালাকের মধ্যে যেন
আহ, ইসলামিস্টরা অথবা ইসলামী স্কলাররা নিজেদেরকে সীমাবদ্ধ না রাখে ইসলামের জ্ঞান বিজ্ঞানের প্রতিটি শাখা প্রশাখায় যেন আমরা বিচরণ করতে পারি, সেই জন্যই কিন্তু সেই মডেল মডেল মসজিদ মসজিদ, তৈরি সেখানে করা হয়েছে। গবেষণার জায়গা ছিল সেখানে। জি। সুতরাং ওরা বলছে যে এটাও একেবারে অপ্রয়োজনীয় ছিল, বলছে তো তাদের। এটা নিয়ে কি আপনি কোনো মৌলানার কাছ থেকে কোনো প্রতিবাদ পেয়েছেন? এবং ইসলামী আপনি রিসার্চ দেখুন, আমি হলে তো খুব আমি আমি ইসলামকে খুব ব্যবহার অবাক করে ব্যবসা হয়েছি। করা যাবে না। না, আমি খুব ইসলাম। অবাক হই হুম। যে যেই হেফাজতের নেতারা এই মডেল মসজিদ এবং তাদের শিক্ষাকে এম এ মান ডিগ্রি দেওয়ার সম্মান মানে ডিগ্রি ঘোষণা করার জন্য বঙ্গবন্ধু কন্যাকে এত অ্যাপ্রিসিয়েট করলেন, আজকে সেই তারা একই মুখে ৪-১৪ গোষ্ঠী উদ্ধার করছেন। তাহলে এই যদি হয় আমাদের আলেম সমাজের মুখ এবং মুখাবয়ব, তাহলে মানুষ কোথায়, কিভাবে, কার কাছ থেকে কি শিখবে? আমি জানি না, এটা আসলে আমি আতঙ্কিত হই। আমার মনে হয় বাংলাদেশের মানুষও প্রতিদিন আতঙ্কিত হচ্ছে। আপনার যে ভাষায় তারা প্যালেস্টাইনিদের পক্ষে গিয়ে জমায়েত করলো, এটা কি কোনো ইসলামের ভাষা হতে পারে? না। আরেকদিন আমাকে সময় দিলে আমি আসলে ইসলামের ভাষা নিয়ে আমি একটু কথা বলতাম, হুম হুম যদিও হুম হুম। আজকে সেই টপিকস আমরা আলোচনা করছি না। আপনি দেখুন, এই জামাত ইসলামীরা বলছে যে চীনের কাছে গিয়ে চীনের কাছে পা ধরে কান্নাকাটি করে বললো যে আপনি ওখানে একটা মুসলমান স্টেট করে দেন। ভেরি গুড। আবার এই জামাতিরাই কিন্তু যখন উইগরে চীনেরা মুসলমানদেরকে পিষে ফেলছিল, তখন কিছু একটি বলে না। শব্দ আচ্ছা, উচ্চারণ করেন। ইসলাম প্রেম কি শুধু ভারতের ক্ষেত্রে জেগে ওঠে, অন্য কোনো ক্ষেত্রে থাকে না? এটা কি কোরআনে আছে কোথাও, হাদিসে আছে কোথাও? এনিওয়ে, সেটা ডিফারেন্ট ইস্যু। বাট আমি যেটা ইস্যুটা এই জন্য আসলো, আসলে বেসিক্যালি এখন যারা ক্ষমতায় আছে তাদের মূল জায়গাটা হচ্ছে একাত্তরের পরাজয়ের প্রতিশোধ নেওয়া। তাদের মূল জায়গাটা হচ্ছে একাত্তরের পরাজয়ের পাশাপাশি বঙ্গবন্ধু কন্যা ৭৫-এ পরাজিত না হয়ে বা অলৌকিকভাবে বেঁচে গিয়ে উনি যে আবার একাত্তরের চেতনায় বাংলাদেশকে দাঁড় করালেন, উনি যে একাত্তরের খুনিদেরকে বিচারের কাঠগড়ায় দাঁড় করালেন, এইটার প্রতিশোধ নেওয়াটা হচ্ছে নেপথ্যের মূল লক্ষ্য। এইটা অর্জন করতে গিয়ে দেশটা যদি জাহান্নামও হয়ে যায়, কোনো সমস্যা নেই। তবে দেশটা যদি পূর্ব পাকিস্তান হয় তাহলে আলহামদুলিল্লাহ। আপনি দেখুন, যদি তারা দেশটাকে পূর্ব পাকিস্তান বানাতে না চায়, আপনি কেন যুদ্ধের প্রস্তুতির কথা বলছেন? কার সাথে আপনি যুদ্ধ করবেন? হ্যাঁ, যুদ্ধটা ঘোষণাটা এসছে ভারত আর পাকিস্তানের মধ্যে। তো ভারত পাকিস্তান যদি যুদ্ধ হয়, পাকিস্তানের সাথে বাংলাদেশের কোনোভাবেই কোনো সীমানা নেই। ১২-১৩০০ মাইল দূরে পাকিস্তান। তো পাকিস্তানে যদি ভারত আক্রমণ করে, সেখানে ভারতের কোনো গোলা বারুদ তো দূরে থাক, গোলা বারুদের বাতাসও বাংলাদেশে ঢোকার কোনো চান্সেস নাই। তাহলে আপনি কার সাথে যুদ্ধের প্রস্তুতি নিচ্ছেন? হ্যাঁ, যুদ্ধের প্রস্তুতি নিতে পারেন যদি আপনি মনে করেন যে না, ওইটা পশ্চিম, এটা পূর্ব, আমরা ভাই। যেটা শাহবাজ শরীফ বলেছে যে পূর্ব বাংলাদেশ আমাদের হারিয়ে যাওয়া ভাই। হারিয়ে তাহলে যাওয়া আপনি ভাই। যুদ্ধের প্রস্তুতি নিতে পারেন। তো এখন এই কথা যখন আমরা বলি, তখন আমাদেরকে বলা হয় ভারতের দ্বারা, তখন আমাদেরকে বলা হয় এটা সেটা, নানা ধরনের অশ্রাব্য গালিগালাজ। তো দেশটা তো আজকে এই জায়গায় দাঁড়িয়ে আছে। এখানে আমি শুরুতে যেটা বলেছিলাম যে দেশের ইকোনমি কোথায় গেল, মানুষ খেতে পারলো কিনা, আপনার সবজির দামের চেয়ে নারীর শরীরের দাম কমে গেল কিনা, অথবা কারখানা কয়টা বন্ধ হয়ে গেল, অথবা বিদেশ থেকে কতজন শ্রমিক ফেরত আসলো, অথবা আমাদের যেমন আপনি সুইজারল্যান্ডে গেলেন, সুইজারল্যান্ডে আসার পরে সুইজারল্যান্ডের যে অনুদান ছিল, মজার বিষয় হচ্ছে কি, সুইজারল্যান্ডের যে দাভোসের যে কনফারেন্সে তিনি গিয়েছিলেন, সেখানে পৃথিবীর কোনো দেশের সরকার প্রধান যাননি, তিনি গেলেন। দুবাইতে যে কনফারেন্সে তিনি গেলেন, সেখানে পৃথিবীর কোনো দেশের সরকার প্রধান যাননি, তিনি গেলেন। কারণ তিনি বেড়াতে খুব ভালোবাসেন। এবং সেখানে গিয়ে কি করলেন, শুধু শেখ হাসিনা এবং আওয়ামী লীগ সরকারের বিশুদ্ধার করলেন। এবং তিনি এসে দেখলেন দুবাইতেও শ্রমবাজার বন্ধ, আর সুইজারল্যান্ড যে অনুদান আমাদের আগে থেকে অনুমোদন করা ছিল, সেটা বাতিল হয়ে গেল। তো এই যে ওনার কেরামতি, এই যে ওনার ম্যাজিক, এটা কি ব্ল্যাক ম্যাজিক না কি ম্যাজিক আমি জানি না। এই ব্ল্যাক ম্যাজিক কিন্তু বাংলাদেশ আজকে জলে পুরে ছারকার হয়ে যাচ্ছে। এটাই আমিন বাস্তবতা। আমিন ভাই, আপনার কি কোনোভাবে মনে হয় যে আপনার এত বছরের রাজনৈতিক অভিজ্ঞতা, আপনার কি মনে হয় যে উনি জেনে শুনে বিনিয়োগগুলো বন্ধ করে দিচ্ছেন, যেন ওনাদের যে এনজিওগ্রাম সরকার, তাদের যে এনজিও ভিত্তিক সরকার, এনজিও যেন রমরমা হয় আবার বাংলাদেশে, আমরা যেন সেই পরিস্থিতিতে আবার ফিরে যাই, সেজন্য তারা তাদের প্ল্যান অনুযায়ী এই কাজটা করছে? আপনার কি কোনোভাবে মনে হয় যে রাজনৈতিক আমার এই যেটা মনে পর্যবেক্ষণ? হয়, বাংলাদেশের খুব লিমিটেড কিছু জ্ঞান পাপী আর কিছু মানুষ বিভ্রান্ত।
তারা ছাড়া আর কারো এটা নিয়ে অবকাশ থাকার কোনো কারণ নাই যে তিনি জেনে শুনে এই কাজে নেমে পড়েছেন। আর উনি তো কচি খোকা নন, আপনাকে উনি এটা বুঝতে কোচি হবে। কেন? উনি একদমই কোচি নন, কারণ ওনার বয়স চলে আপনি আসেনি। দেখুন, উনি কয়দিন আগে দেখলাম খুব কাঁদছেন ৭৪ হুম হুম। দুর্ভিক্ষের কথা বলে, তাই উফ, না? সর্বনাশ। আচ্ছা, হুম হুম। আপনি বলুন তো, ওনার বয়স এখন ৮৪। একজন এই বয়সে মানুষ আল্লাহ বিল্লাহ করে, তাই না? একজন মুসলিম, উনি এই বয়সে সরকারের প্রধান হয়ে, যেভাবে হোক উনি সরকার প্রধান, তো কি করলেন উনি? উনি প্রথমে গ্রামীণ ফোনের জন্য একটা রিক্রুটিং লাইসেন্স নিলেন। উনি গ্রামীণ ফোনের জন্য একটা ট্রাভেল বা আপনার ইউনিভার্সিটি নিলেন। ইউনিভার্সিটি নিয়েছেন। উনি নগদের মতো একটা মানি ট্রানজেকশনের লাইসেন্স নিয়ে- নিলেন। নিয়েছেন, উনি জি। পিএসপি লাইসেন্স নিলেন। অর্থাৎ এখনো তার কিন্তু খাবারের ক্ষুধা শেষ হচ্ছে না, পেটের ক্ষুধা এই বয়সে। তো হুম আচ্ছা, হুম। উনি খুব কাঁদলেন। আচ্ছা, লোচন, আপনি একটু মনে করতে পারবেন যে এই সাম্প্রতিক সময়ে সারা বিশ্ব যে একটা ভয়ঙ্কর ক্রান্তিকাল অতিক্রম করলো ১৯ এবং ২০ সালে কোভিড-19-এ। এই হুম হুম। কোভিড-19-এ তিনি বাংলাদেশের মানুষের পাশে তো দাঁড়িয়ে কাউকে একটা কোভিড ভ্যাকসিন কেনার পয়সা দিয়েছেন কিনা, অথবা বিশ্বের কাছে, উনি তো একটা, নো ডাউট ইজ এ নোবেল লরিয়েট, এতে কোনো সন্দেহ নেই যে তার একটা বিশ্বব্যাপী অ্যাপিল আছে। এটা রিয়ালিটি, এটা স্বীকার করি আর না করি, এটা আমি স্বীকার না করলেও এই সত্যটা মিথ্যা হয়ে যাবে না। ওনার একটা অ্যাপিল উনি তৈরি করতে পেরেছেন, এটা তার সাফল্য। আচ্ছা, উনি কি সেই জায়গা থেকে বাংলাদেশের মানুষের বিপদের পাশে দাঁড়িয়ে বিশ্ববাসীর কাছে আহ্বান জানিয়েছিলেন যে, প্রিয় বিশ্ববাসী, আমার এই সংকটে, আমার দেশের এই সংকটে আপনারা ভ্যাকসিন সহ যেভাবে পারেন বাংলাদেশের সাহায্যে এগিয়ে আসেন? একটা প্রমাণ কেউ দেখাতে পারেন? তাহলে আমি ওনার দল করব। পারবেন না। উনি গ্রামীণ ব্যাংক একটা কিন্তু বড় এনজিও, সেই উনি গ্রামীণ ব্যাংক প্রতিষ্ঠার পর থেকে বাংলাদেশ অসংখ্যবার নানা সংকটে নিবর্তিত হয়েছে, অর্থনৈতিকভাবে নানা বিপর্যয়, দুর্ভিক্ষ, ক্ষুধা, অনেক কিছু। কোনোদিন উনি কাউকে একটি কানা পয়সা অনুদান দিয়েছেন স্মরণ করতে পারবেন? উনি স্মরণ করে বলুক তো যে আমি এই সংকট আপনাদের পাঠিয়েছিলাম। তো যার কমিটমেন্টটা এই লেভেলে, আপনি কেন তার কাছ থেকে আশা করবেন উনি বাংলাদেশের জন্য কিছু করবে নিজের জন্য ছাড়া? আর মানুষও বা কেন বিশ্বাস করবে উনি নিজের জন্য ছাড়া অন্য কারোর জন্য কিছু করবেন? আমার মনে আমিন হয় ভাই, আমরা তো আমার আমরা তো অনেকক্ষণ আমার আলোচনা বোধহয় করলাম। এখন না বললেও হবে, এই যে আমার প্রিয় আমাদের নজরুল কবির আমাদের চলে আসছে, সিনিয়র আমরা সিনিয়র তার কথা সাংবাদিক শুনবো। নজরুল কবির এবং রাজনৈতিক বিশ্লেষক, উনি আমাদের সাথে যোগদান করেছেন। উনি একটা ব্যক্তিগত কারণে দেরি হয়েছে যদিও, তবু উনি আমাদের সাথে যোগদান করাতে আমরা তাকে ধন্যবাদ জানাচ্ছি। নজরুল, আপনাকে অনুষ্ঠানে স্বাগতম। আমরা আপনার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছিলাম, আমি এবং আমিন ভাই। আমরা বলছিলাম যে নজরুল এলে আমাদের অনুষ্ঠানটা আরো জমে যেত। না, সে জমবে সব। হ্যাঁ, আমি সেজন্য কিন্তু আমরা ১৫ মিনিট পরে যাবো লোচন, আমার আরেকটা শো আছে। হ্যাঁ, কোনো সমস্যা নেই। আমরা আমি একটু শেষ নজরুলের কথা শুনি, নজরুলের হুম, কথা শুনে আমি ১৫ মিনিট পরে বেরিয়ে যাবো। হ্যাঁ, আমরা একটু নজরুলের কথাই শুনতে চাই যে, নজরুল, আপনি অনেকদিন ধরে রাজনৈতিক বিশ্লেষণ করছেন এবং আপনি এখনকার পরিস্থিতির খুব ভালোভাবে দেশের থেকে পর্যবেক্ষণ করছেন। আমি আর আমিন ভাই আলাপ করছিলাম যে আমাদের শ্রমবাজার সংকুচিত হয়ে আসছে, আমাদের শ্রমিকেরা কর্মহীন হচ্ছে। এই পরিপ্রেক্ষিতে এই অনির্বাচিত অবৈধ সরকার মানুষকে বাঁচানোর কোনো উদ্যোগ নিয়েছে কিনা বা নিবে কিনা আপনার মনে হয় কিনা, রাজনৈতিক এই পর্যবেক্ষণ থেকে আপনার কি ধারণা? দেখুন, আজকে যে সাবজেক্টটা আমরা ঠিক করেছি, যে সংকুচিত শ্রমবাজার, দারিদ্র, রাজনৈতিক অস্থিরতা, ধরুন আপনাদের এই শিরোনামের মধ্যেই আছে কিন্তু, এবং সেটার শেষ যেই শব্দবন্ধটি, যে রাজনৈতিক অস্থিরতা, এই রাজনৈতিক অস্থিরতার সঙ্গেই তো সমস্ত কিছু রিলেটেড, যে আপনার শ্রমবাজার কেমন থাকবে, দারিদ্র কেমন হবে। আমরা ২০২৪ সালে আমাদের দারিদ্রের সীমা যে জায়গাটা ছিল, তার চেয়ে ৬০০ গুণ বেশিতে আমরা আছি। জাস্ট 600 ইয়াতে, এটা আমার ভাষ্য না, বাংলাদেশ অর্থনীতি সমিতির ভাষ্য। গত ১০ মাসে, অর্থাৎ অগাস্ট মাসে, তারা জুলাই মাস থেকে শুরু করেছে, গত জুলাই থেকে শুরু করে এই বছরের ৩০শে এপ্রিল পর্যন্ত, এটা হচ্ছে তাদের ডাটা, যে 600% দারিদ্র বাংলাদেশের বেড়ে গেছে। মানুষের ক্ষেত্রে ধরেন যে একটা মধ্যবিত্ত শ্রেণীর, যারা নিম্ন মধ্যবিত্ত ছিল, তারা তো দারিদ্র সীমার নিচে গেছেই, মধ্যবিত্ত শ্রেণীও গেছে। কারণ কি এখন তো ওই যে ধরেন একটা বাক্য আছে না, যে সবজির দাম কিন্তু কম। তো
যাই হোক, এই সবজির দাম রোজার মাসে পুরো আমাদের শীতের সিজন ছিল, সেখানে তুলনামূলক কম ছিল, বাজারের চাহিদা ছিল। কিন্তু যেটা ডেঞ্জারাস হয়েছে, যে আপনি ধরেন যে যদি 20 টাকা কেজিও আলু থাকে, আমার সেই 20 টাকা দিয়ে আলু কেনার ক্ষমতাটা নাই। অর্থাৎ টাকার যে অবমূল্যায়ন ঘটেছে মূল্যস্ফীতির কারণে, আমি যেই জায়গায় এসে দাঁড়িয়েছি আজকে, আমার এখানে কিন্তু আমার যে বেতন পাই আমি, সেই বেতন অনুযায়ী আমার ক্রয় ক্ষমতা আগের তুলনায় 200 গুণ কমে গেছে। এখন এই জায়গাটা কেন হয়? যেমন ধরেন, বাংলাদেশে কয়েকদিন আগে খুব ঢোল পিটিয়ে বলা হলো যে আমরা একটা বিনিয়োগ সম্মেলন করেছি। আমাদের খুবই অনুজ ছোট ভাই আশিক চৌধুরীকে উড়িয়ে এনে বসা হলো। তার পরিবারের অনেকেই একসময় বাম আন্দোলনের সঙ্গে যুক্ত ছিলেন। তো সেইখানে সেই বিনিয়োগ যখন হচ্ছে, তখনই আপনারা দেখলেন যে মার্চ ফর ফিলিস্তিন সেই প্রোগ্রামের পরবর্তী সময়ে আমরা বাটা থেকে শুরু করে সমস্ত জায়গাগুলোকে আঘাত করলাম। আমার ভাষ্য নয়, ওই সময় যে কয়জনকে তারা ফরেনার বলে, বিনিয়োগকারী বলে দাবি করেছিলেন, তাদের কাছেই সাংবাদিকরা জিজ্ঞেস করেছিল, মন্তব্য নিয়েছিল, যে সেই মন্তব্য ও দিয়েছিল। তারা বলেছিল যে তোমাদের কি মনে হচ্ছে? ততক্ষণে তার এটা হচ্ছে সম্মেলনের থার্ড ডের গল্প, আর বলছি আপনাকে, 3 দিন ব্যাপী হলো। তো শেষ দিনের গল্প আর কি। শেষ দিনে যখন রিয়েকশন জানতে চাইল, তখন বললো এখানকার সিনারিও কি, তা তো আমরা গতকালকে তোমার মতো তোমরাও দেখেছো, আমরাও দেখেছি। এইটা ছিল বিদেশি বিনিয়োগকারীদের ভাষ্য। তো পলিটিক্যাল আনস্টেবল যখন থাকবে, সেটা যেই গভর্নমেন্টই থাকুক না কেন, তখন আপনার শ্রম বাজারও সঠিক থাকবে না এবং দারিদ্র্যও ক্রমাগত বাড়তে থাকবে। আর আমি অভিনন্দন জানাই ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেবকে, যে তিনি তার লক্ষ্য পূরণ করতে পারছেন একের পর এক। কারণ উনি যখন গ্রামীণ ব্যাংকটি করেছিলেন, গ্রামীণ ব্যাংকটি গোটা পৃথিবীতে, গ্রামীণ ব্যাংকের যে ফর্মুলাটি ছিল, সরকার যে উদ্দেশ্যে করতে চেয়েছিল, কিন্তু উনি তার দীর্ঘ যে ব্যবস্থাপনা পরিচালক থাকাকালীন সময়, এমডি থাকাকালীন সময়ে যেই ফর্মে উনি সুদটি আদায় করতেন, সেই কারণে একটি দীর্ঘমেয়াদী দারিদ্র্যের জায়গায় কিন্তু আমরা গেছি। এবং এইটা করাই হয়েছিল যে গোটা বিশ্ব পুঁজিবাদ যখন নাকি 90-এর পরে আপনার ভয়ঙ্কর ক্রাইসিসে পড়ে যায়, সেটার থেকে উত্তরণের উপায় কি? সেই উত্তরণের উপায়ের ক্ষেত্রেই কিন্তু এই মাইক্রো ক্রেডিট প্রোগ্রামটি জনপ্রিয় করা হয়। কারণ এটি হচ্ছে আপনাকে সে রিভলভ করতে দেবে না। অর্থাৎ ক্ষুধার তাড়নায় মানুষ যখন তার রাইটের জায়গায় আসে, তখন সে রিভলভ করে। ফলে রিভলভ যাতে না করে, ফলে তাকে ছোট ছোট আকারে ঋণ দিয়ে তাকে আপাতভাবে, যে বলা হয় না, রোগের মলমটা দেওয়া হবে, অপারেশন নয়। ফলে মলম দেওয়ার ফলে এই ঘাটা আস্তে আস্তে কিন্তু বাড়তেই থাকে ভিতরে। উপর দিয়ে দেখবেন আপনি যে সেটা একটা ঘায়ে হলে সেটা শুকিয়ে যায়, কিন্তু ভেতরে কাঁচাটা থেকে যায় এবং তারপরে সেখানে একসময় সেটা পচন ধরে। ফলে উনি দারিদ্র্যকে জাদুঘরে পাঠাতে গিয়ে যেটি করেছিলেন, দারিদ্র্যের একটি দীর্ঘমেয়াদী প্রকল্পের জায়গায় নিয়ে গেছিলেন। সেখান থেকে আওয়ামী লীগ 17 বছরে ক্ষমতায় এসে অন্তত পক্ষে এই উদ্ধারটা করেছিল। যে ডেভেলপমেন্ট ইকোনমির যে থিওরি নিয়ে আওয়ামী লীগ 17 বছর কাজ করলো, তাতে হয় কি, মার্কেটে মানিটা থাকে। মার্কেটে যখন মানি থাকে, সে ব্ল্যাক মানি হোয়াইট মানি যেই নামেই দেই না কেন আমি, তখন মার্কেটে যখন মানি থাকে, তখন মানুষের ক্রয় ক্ষমতা এমনিতেই বেড়ে যায়। আর আমার আপনার মতো যারা মধ্যবিত্ত থেকে শুরু করে নিম্নবর্গ পর্যন্ত, নিম্ন আয়ের মানুষ যারা, তারা অনেক বেশি শ্রমের মধ্যে ইনক্লুড থাকে। শ্রম বাজার তাদের অনেক ওয়াইড হয়ে যায়। ফলে সেই জায়গাতে এটা লুটেরা অর্থনীতির ক্ষেত্রে কিন্তু এটা প্রযোজ্য। ফলে সেই লুটেরা অর্থনীতির মধ্যে কিন্তু এই জায়গাটা দাঁড়ায়। ফলে সেইখানে আপাতভাবে মানুষের কিন্তু ক্রয় ক্ষমতা কমে না, তখন বাড়তে থাকে। এবং তা আমরা গত 17 বছরে প্রমাণ পেয়েছি। ফলে সেখানে দারিদ্র্যের হারটা বেড়েছিল। এখন আপনি যে আজকের আলোচনায় সেই 2টা শব্দ বলে দিয়েছেন, বাংলাদেশে শুধু রাজনৈতিক অস্থিরতা নয়, আজকের রিয়েলিটি হচ্ছে আমার স্টেটটি আজকে ঝুঁকিপূর্ণ। যেই কথাগুলো আমরা আগে থেকেই বলে আসছিলাম, যে কোটা আন্দোলনের সময়, যে এটা শুধু কোটা আন্দোলন নয়, এটা সরকার পতনের আন্দোলন এবং এইখানে জঙ্গিবাদের উত্থান ঘটবে। এই যে ইসলামিক ফ্যানাটিক গ্রুপের উত্থান ঘটবে এবং আমার সার্বভৌমত্ব ঝুঁকিতে পড়বে,
রোহিঙ্গা ইস্যু যেহেতু এক তাদের দাবি অনুযায়ী যেহেতু তারা মুসলিম কমিউনিটির, এই পুরো ব্যাপারটা জিও পলিটিক্স এর পার্ট হয়ে গেছে। ফলে আজকে বর্তমানে এই সরকার যে আমাদের করিডোর দিয়ে দিল, এই করিডোর দিয়ে দেওয়ার ফলে আমাদের সভরেন্টির জায়গাটা 100% কোয়েশ্চেনের মধ্যে আমরা চলে গেলাম। আমি আপনাকে একদম দায়িত্বহীন ভাবে বলি যে আমাদের মিয়ানমারের সঙ্গে যে সীমান্তটি আছে, এই সীমান্তটি পুরোপুরি কিন্তু আমরা ছেড়ে দিয়েছি, সারেন্ডার করেছি। এর খাগড়াছড়ি বেল্টের এই অংশটুকুতে আপনার হচ্ছে এখন আরাকান সালভেশন আর্মি, আরাকান রোহিঙ্গা সালভেশন আর্মি অর্থাৎ আরসার নিয়ন্ত্রণে, আর এই পাশটায় বান্দরবান থেকে শুরু করে কক্সবাজারের একেবারে টেকনাফের শেষ গোড়া পর্যন্ত এই পুরো বেলটা আরাকান আর্মির এখানে। এবং খুবই ইন্টারেস্টিং, এখানে আরসা হচ্ছে মুসলিম অধ্যুষিত, রোহিঙ্গা অধ্যুষিত, আর আরাকানরা হচ্ছে বুদ্ধিস্ট অধ্যুষিত। ফলে এখানে একটা ট্রিমেন্ডাস জায়গা কিন্তু রয়ে গেছে। এবং বাংলাদেশের মধ্যস্থতায়, আমেরিকার তত্ত্বাবধানে এইখানে কিন্তু আরসা এবং আরাকান আর্মির মধ্যে একটি সমঝোতা করা হয়েছে। সেই সমঝোতার রেজাল্ট হিসেবেই কিন্তু আজকে আমাদের নিরাপত্তা উপদেষ্টা যিনি আছেন তিনি এটা পুরোটাই তদারকি করেছেন এবং সেখানে আমার সীমান্ত খুলে দেওয়া হয়েছে এবং সেখানে আমাদের এখন আর কোনো নিয়ন্ত্রণ নাই। ফলে ইতিমধ্যেই যে বার্মার বা মিয়ানমারের যে জান্তা সরকার, তারা বাংলাদেশকে এখন আনুষ্ঠানিকভাবে শত্রু রাষ্ট্র হিসেবে কিন্তু ডিক্লেয়ার করে দিয়েছে। এবার আপনি এখন সিচুয়েশনটা চিন্তা করেন, আমার সীমান্ত রক্ষিত। সেজন্যই কিন্তু নজরুল, সেজন্যই কিন্তু ইউনূস বারবার বলছিল যুদ্ধ পরিস্থিতির মধ্যে আছে, আপনারা সবাই যুদ্ধের জন্য প্রস্তুতি নেন, কারণ সে মিয়ানমারের উনি করেছেন, এটা ইটস এ ডিজাইন। প্রশ্নটা হচ্ছে আপনাকে এই জায়গাটা বুঝতে হবে। ইটস টোটালি একটা জিও পলিটিক্স এর জায়গায় উনি এসছেন এজ এ গুটি হিসাবে। এই আন্দোলনটিও ছিল সেই প্ল্যানেরই পার্ট এবং এই প্ল্যানের সাথে আমাদের প্রতিবেশী সব দেশেরই এক ধরনের প্রচ্ছন্ন সমর্থন ছিল, কিন্তু মাইনাস ইয়াতে আপনার মিয়ানমার ছাড়া টোটাল ডিজাইনে অন্যদের কিন্তু একটা প্রচ্ছন্ন সমর্থন ছিল। আপনি খেয়াল করে দেখবেন যে এই জায়গাতে বাংলাদেশ এই গুটি হয়ে যাওয়াতে একদিকে চীন, রাশিয়া, ভারত, এবং ভারতের এখানে আবার ডাবল অবস্থান। ভারত হচ্ছে কমন ফ্রেন্ড, চীনের যে অবস্থান, চীন রাশিয়ার মিয়ানমারের প্রতি যে 100% পক্ষপাত, সেইটার সঙ্গে ভারতের কিন্তু খুব ট্যাকটিক্যাল, মিয়ানমারের সরকারের সঙ্গেও আছে। তারা কিন্তু আরাকান আর্মির যে অংশটি অর্থাৎ 4 ব্রাদার অ্যালায়েন্স যেটি অং সান সু চির নেতৃত্বে, তাদের সাথেও আছে। ফলে এই জায়গাটা খুবই মানে ডিফারেন্ট ভাবে কিন্তু ইন্ডিয়া এখন ডিল করতেছে। মাঝখান থেকে আমরা যে গুটিটা হচ্ছি, এই গুটিটা হওয়াতে যেটা হলো, এইরকম একটি সরকারই দরকার ছিল যেই সরকার প্রো ইন্ডিপেন্ডেন্স হবে না, যেই সরকারের কোনো জবাবদিহি থাকবে না, সেই রকম একটা সরকারের মাধ্যমে কাজ। আপনি একটু মনে করে দেখেন, আমরা ইউক্রেন রাশিয়ার যুদ্ধের কথা জানি। একটু জেলেনস্কি ক্ষমতায় আসার আগে 2টি কালার রেভলিউশন হয়ে যায় কিন্তু ইউক্রেনে, এবং তারপরে একজন কমেডিয়ান, খুব জনপ্রিয় একজন কমেডিয়ান কি করে রাষ্ট্র ক্ষমতার প্রেসিডেন্ট হয়ে গেলেন, একটু মনে করে দেখবেন। আপনি আর কি ইস্ট তিমুরের ক্ষেত্রে দেখেন, যিনি রাষ্ট্র ক্ষমতায় আছেন, তিনি ইউনূস সাহেবেরও খুব ভালো বন্ধু, তিনিও শান্তি পুরস্কার পেয়েছিলেন। ফলে এই টোটাল বেল্টে ইউনূস সাহেব সেধে দিয়ে আসছেন। আপনি খেয়াল করে দেখবেন বাংলাদেশে এখন 2জন ব্যক্তি এই করিডোরের পক্ষে সহায়তা করছে, একজন যুক্তরাষ্ট্র বসে থেকে, আরেকজন বাংলাদেশ থেকে। এছাড়া বাংলাদেশে কোনো মানুষ, মানে আমি আপনাকে স্ট্রেট বলছি যে ইনক্লুডিং বিএনপি, বাম সংগঠন, কেউই এই করিডোরের পক্ষে নাই। আছে কে? ঢাকা বিশ্ববিদ্যালয়ের একসময় যৌন নিপীড়নের অভিযোগ ওঠা আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের শিক্ষক এম শাহিদুজ্জামান, উনি সুস্পষ্ট ভাবে এই করিডোর দেওয়ার পক্ষে বলছেন। আরেকজন কে বলছেন, যিনি বরখাস্তকৃত কর্নেল মুস্তাফিজুর রহমান, তিনি ইয়েতে বসে থেকে, যুক্তরাষ্ট্রে বসে থেকে এটার পক্ষে বলছেন। এবং তারা বলছেন বারংবার যে এটা বহু আগেই করা প্রয়োজন ছিল, এটা করা যায় নাই শেখ হাসিনার কারণে। ভেরি ক্লিয়ার, কিন্তু মানে আমাদের বলতে হচ্ছে না।
অর্থাৎ আওয়ামী লীগ যে বারংবার আমেরিকান চাপ থেকে শুরু করে আশপাশের চাপ পর্যন্ত কোনোভাবে এই জিনিসটি করতে চায় নাই, এনক্লেভ যে হইতে চায় নাই মিয়ানমারের রাজনীতির সঙ্গে, সেইখানে তার সেই অবস্থানটি, কারণ আমাদের যে পলিসি ছিল সকল দেশের সঙ্গে বন্ধুত্ব, কারো সঙ্গে বৈরিতা নয়, সেই ফরেন পলিসির কারণে কিন্তু আমরা এটা করেছিলাম। কিন্তু এই সরকার কিন্তু ওই ফরেন পলিসি চেঞ্জ করে ফেলছে কার্যক্রমের মাধ্যমে। ফলে আমরা একটা ভয়াবহ, এবং এখানে করিডোর দেওয়ার ক্ষেত্রে কি বলা হয়েছে যে মিয়ানমারে ফেমিন হবে, দুর্ভিক্ষ হবে। খেয়াল করে দেখবেন, হ্যাঁ, ওইখানে একটি তীব্র খাদ্য সংকটের জায়গা তৈরি হচ্ছে। কোথায়? আরাকানে, পুরো জায়গাটায় না। কিন্তু আমার নিজের দেশে কিন্তু আজকে আমরা ভয়ঙ্কর জায়গায় পৌঁছে যাচ্ছি। ফেমিনটা আসলে কিন্তু সামনে আমাদের এখানে হবে, কারণ আমার যে চালের সংকটটা হয়, আমার ধরেন এবার বন্যার পরবর্তী আমাদের ব্যাপক ধান হয়েছে, কিন্তু সেই ধানের ক্ষেত্রে ইতিমধ্যেই মানুষের চালের বাজার অস্থির হয়ে উঠেছে, কৃষক তার প্রপার মূল্যটা পাচ্ছে না। একটু থামাচ্ছি নজরুল, কারণ আমরা অনুষ্ঠানের প্রায় শেষ দিকে চলে এসেছি। আমিন ভাইয়ের আরেকটা প্রোগ্রাম আছে, আপনাদের দুজনের জন্য আমার এটা একটা শেষ প্রশ্ন। আমাদের সামনে বাজেট, আমার আর নাই, নজরুল বলুক, আমি বলবো, আমি অনেক বলছি। আচ্ছা ঠিক আছে। আমাদের সামনে বাজেট, আমাদের বাজেটটাতে কি ধরনের ঘাটতি হবে এবং এই বাজেটটা কি দেওয়া সম্ভবপর হবে, সঠিকভাবে দেওয়া সম্ভবপর হবে? নজরুল। সঠিক বেঠিক জানি না, আমি আবারও আফসানা আপনাকে বলি, শোনেন, আমরা আসলে বোধহয় আপনারাও বুঝে উঠতে পারছেন না হোয়াট ইজ গোয়িং অন ইন বাংলাদেশ। কারণ এই আলোচনা তো অমূলক। আমার স্টেটটি আগামী 2 মাসের মধ্যে কি মারাত্মক ঝুঁকিতে পড়তে যাচ্ছে। ধরেন যে এটা একেবারে পুরো শেপটা নিবে আগামী সেপ্টেম্বরের মধ্যে। আমি তো আপনাকে মানে ক্লিয়ারলি বলে দিচ্ছি, আমার সভরেন্টির কোয়েশ্চেনের জায়গায় কোথায় আপনি পাবেন বাজেট, কোথায় আপনি শ্রমবাজার, কোথায় দারিদ্র, আমার সভরেন্টির কোয়েশ্চেন এখানে। আমরা যুদ্ধে জড়িয়ে গেছি অলরেডি উই আর ইন ওয়ার। ওয়ারের আগের যে প্রস্তুতিগুলো, যে কার্যক্রমগুলি শুরু হয়, সেগুলি তো অলরেডি ডান। ফলে সেই জায়গাতে এই জাতীয় আলোচনা অবান্তর। বাজেট তো ভাই একটা যুদ্ধের সময় বাজেট দেয়, পাকিস্তান বাজেট দেয় নাই। আমার যখন 71-এ মুক্তিযুদ্ধ চলছে তখন তো পাকিস্তান বাজেট দিছে। দ্যাটস এন ডিফারেন্ট কোয়েশ্চেন। আমার কোয়েশ্চেন হচ্ছে কোনটা আমার প্রায়োরিটি, আমি বাংলাদেশ রাষ্ট্রটি কি থাকছে কি থাকছে না, দিস ইজ দ্য কোয়েশ্চেন। আমি আজকে যখন আমার শত্রু রাষ্ট্র, আমার একজন প্রতিবেশী আমাকে ডিক্লেয়ার করে, আজকে যদি মিয়ানমার তার আপনি জানেন তার এয়ার বেস কত স্ট্রং, এবং তার পেছনে আছে রাশিয়া, যখন আমরা আনুষ্ঠানিকভাবে এদেরকে লিথেল উইপন দিয়ে হেল্প করা শুরু করব, তখন যদি 2টা শেল পড়ে বাংলাদেশে মিয়ানমারের পক্ষ থেকে, ক্যান ইউ ইমাজিন হোয়াট। তো সো এইখানে বাজেট হবে কি হবে না এই আলোচনার মধ্যেই নাই। দেশের মানুষ এই আলোচনা শুনতে চায় না। দেশের মানুষ এখন তার জীবনটা কিভাবে বাঁচবে সেইটা চায়। হাউ ক্যান উই, মানে আমি ফিজিক্যালি কি করে বেঁচে থাকবো? কারণ প্রতিটা মানুষ আজকে যখন একটা রাষ্ট্রের, তিনি অবৈধ হলেও তিনি তো আমার বাংলাদেশকে রিপ্রেজেন্ট করছেন। উনি যখন বলেন যুদ্ধের সর্বোচ্চ প্রস্তুতি নিতে হবে, আমি কি ম্যান্ডেট দিয়েছি তাকে যুদ্ধের জন্য, আমাকে যুদ্ধে জড়ো করার জন্য? উনি কেন সেধে আমাকে যুদ্ধে জড়ালেন? সো বাংলাদেশের যে কোনো মুহূর্তে যে কোনো কিছু ঘটতে পারে। এই জন্য তাইলে কি আমরা হতাশ হয়ে ঘরের মধ্যে বসে থাকবো? না, প্রতিটা মানুষ রিয়েলাইজ করছে বাংলাদেশের যে আজকে যেই সিনারিওর দিকে সে ঢুকছে, বাংলাদেশের অন্তত প্রবীণ যারা, তারা জানে 71 কি। আর এই প্রজন্ম দেখতে পাচ্ছে ফিলিস্তিনকে, এই প্রজন্ম দেখতে পাচ্ছে ইউক্রেনকে, এই প্রজন্ম জানে সাউথ সুদানে কি করছে। ফলে বাংলাদেশের এই যুদ্ধ পরিস্থিতির জন্য যারা দায়ী, তাদের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর জন্য মানুষ রেডি। সেইখানে এদের পালস বুঝতে ব্যর্থ হচ্ছেন রাজনৈতিক দলগুলো। যে বাংলাদেশের মানুষ জাস্ট মানে ধরেন যে বারুদ হয়ে আছে। এই ঐতিহাসিক দায়িত্বটি নেওয়ার দায়িত্ব এখন হচ্ছে রাজনৈতিক দলগুলো। রাজনৈতিক দলগুলো যদি ব্যর্থ হয়, আমি আপনার কাছে এইখানে শঙ্কা প্রকাশ করে রাখছি,
বাংলাদেশ উইল গেট এ গ্রেট অ্যানার্কি, একটা ভয়ঙ্কর অ্যানার্কির দিকে যাচ্ছে বাংলাদেশ। তাহলে শুধু যুদ্ধ না, কারণ পরিস্থিতিটা এতটাই ভয়ঙ্কর জায়গায় চলে গেছে এখন। ফলে আমার যে লাইন, আপনি ভাবেন আমি যুদ্ধে যুক্ত হওয়া মানে হচ্ছে আমার চিটাগাং বন্দর ঝুঁকির মুখে, আমার চট্টগ্রাম বন্দর ঝুঁকির মুখে, মানে আপনি বুঝতে পারেন এবার আমার ইকোনমি কোথায় গিয়ে দাঁড়াবে। ইতিমধ্যে আমার গার্মেন্টস সেক্টর থেকে শুরু করে সমস্ত জায়গাগুলোর অবস্থা কি দাঁড়িয়েছে। তো ফেমিন তো আমার দেশে আমি ডেকে আনছি, ওয়েলকাম জানাচ্ছি। ফলে এইরকম বাস্তবতার মধ্য দিয়ে আমি এই বাজেটের আলোচনা যে আমি আপনি করব, ওরা তো দেবেই, যে ওরা ওদের মতো করে যা খুশি তা করবে, কিন্তু এই বাজেট তো আমার কিছু দায় আসে না রে ভাই। যুদ্ধ লাগলে আমি এক বেলা খাইতে পারবো তো দূরে থাকুক, আমি 1 ঘন্টা বাঁচবো কিনা আমি তো জানি না। ফিলিস্তিনে যারা বেঁচে আছেন, ক্ষুধার যন্ত্রণাটা কি তারা জানেন না? যুদ্ধাবস্থার পরিস্থিতির সময় কি হয় এটা বুঝতে পারেন না? তাদের কাছে মানুষ গুরুত্বপূর্ণ না, তাদের কাছে দেশ গুরুত্বপূর্ণ না। তারা তো ডিক্লেয়ারই করেছেন আমরা বড় মাঠের খেলোয়াড়। বড় মাঠের খেলোয়াড়রা বড় মাঠে গিয়ে সাইডলাইন হয়ে বসে থাকবেন। ফলে যারা বড় মাঠের খেলোয়াড়, যারা মেটিকুলাস ডিজাইন নিয়ে আসেন, সেইটা বুঝতে হবে আমাদের অনেক গভীর থেকে। এবং এটা সাধারণ মানুষ বুঝতে পারছে, অদ্ভুত রকম ভাবে বুঝতে পারছেন না বাংলাদেশের রাজনৈতিক নেতৃত্ব, যারাই রাজনৈতিক দল আছেন। কারো তো ঘুম হওয়ার কথা না রে ভাই, দেশে বিদেশে যেখানে থাকেন ঝাঁপায় পড়ার কথা এসে দেশে, যে আমার দেশটা থাকতেছে না। ফলে বাকওয়াজগিরি আর না, অনেক বাকওয়াজ হয়েছে। আমরা প্রোগ্রামের একদম শেষ দিকে আপনার বক্তব্য আমরা শুনলাম, এবং এটা আমাদেরও বক্তব্য যে দেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্ব আজকে হুমকির মুখে। আমিন ভাই এবং আমিও, আপনি যোগ দেওয়ার আগে আমরা এটা নিয়ে আলাপ করছিলাম যে যেখানে আমাদের স্বাধীনতা সার্বভৌমত্বই রক্ষা হচ্ছে না, সেখানে অন্য যে কোনো আলোচনা, স্বাস্থ্য, শিক্ষা, সংস্কৃতি, যে কোনো আলোচনা সত্যিকার অর্থেই অমূলক। আমরা জনগণের কাছে এবং দেশের মানুষের কাছে, কৃষক, শ্রমিক, মেহনতি জনতা সকলের কাছে এই তথ্যটি, এই আবেদনটি জানাতে চাই যে আপনার দেশকে রক্ষা করার দায়িত্ব আপনার। রাজনৈতিক দলগুলোকেও বলবো যে দেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্বের প্রশ্নে এক হওয়ার সময় চলে এসেছে। দেশ নিয়ে ছিনিমিনি খেললে আমাদের সকলের ভবিষ্যৎই বিনষ্ট হবে, এবং সত্যিকার অর্থে যেটা হবে সেটা হচ্ছে গিয়ে বাংলাদেশ নামক রাষ্ট্রটি মানচিত্র থেকে নাই হয়ে যাবে। আমরা অনুষ্ঠানের একদম শেষ দিকে আমরা সবাইকে বলবো নিরাপদে থাকুন, সুস্থ থাকুন, সতর্ক থাকুন এবং নিজের দেশকে ভালোবেসে রক্ষা করার দায়িত্ব পালন করুন। নাগরিক হিসেবে এটা আপনার অবশ্য কর্তব্য। আবার আপনাদের সাথে দেখা হবে। আমরা এখন জয় বাংলা বলতে বলতে বাড়ি যাব। নজরুল, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমিন ভাই, আপনাকে ধন্যবাদ। জয় বাংলা, জয় জয় বাংলা, বঙ্গবন্ধু। জয় বাংলা। জয় বাংলা।